আশা করি সবাই ভালো আছিস। তো এবং আমি এটাও এক্সপেক্ট করব তোদের ভালো থাকার সাথে সাথে তোরা আমার আগের ভিডিওটা অবশ্যই দেখে নিয়েছিস। তারপরেতেই তোরা আজকের ভিডিওটা দেখতে স্টার্ট করিস। এবং মোস্টলি আজকের ক্লাসের মধ্যে আমরা কি করব না, কমপ্লিট তোর ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টারের থিওরি পোর্শনটাকে আমরা হয়তো আজ কমপ্লিট করে নেব। এর আগের মধ্যে এই চ্যাপ্টারের মধ্যে আমরা তোদের ডিসকাশন করেছি। দেখ, শুরু আমরা করেছিলাম কি দিয়ে, এরর অ্যানালিসিস দিয়ে। তারপরে তো আমরা ডাইমেনশনাল অ্যানালিসিস শিখেছি। তারপরে তো আমরা ইউনিটস এর কয়েকটা বেসিক ক্লাস কমপ্লিট করেছি এবং সেখানে থেকে তাদেরকে কোথায় কোথায় কি অ্যাপ্লিকেশন করতে হয়, তাদের রিলেটেড নিউমেরিক্যালস প্রত্যেকটা জিনিস আমরা কমপ্লিট করেছি। আজকের ক্লাসেতে আমরা কি করব না, দেখ, সেটা হচ্ছে মেজারমেন্ট অফ লার্জ ডিস্টেন্স। মানে কি না, ডিস্টেন্স মেজারমেন্টের কয়েকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো যেগুলো আমাদের সিলেবাসেতেও দিয়ে দেওয়া আছে, এনসিইআরটি তেও দিয়ে দেওয়া আছে। অর্থাৎ সেটা আমাদের বোর্ডের পয়েন্ট অফ ভিউ থেকেও ইম্পর্টেন্ট এবং কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকেও ইম্পর্টেন্ট। তো সেই একদম সহজ সহজ কয়েকটা মেথড যেগুলো আমাদের না বললেও হয়তো তোরা করতে পারতিস, এবং বললে তোদের কাছে আরো একটু বেটার হয়ে যাবে, কিন্তু আমাদের সিলেবাসে আছে, সেই রকম কয়েকটা মেথড নিয়ে আমরা কি করব আজকের ক্লাসটাতে আমরা সেগুলোকে ডিসকাস। আর অবশ্যই তোদের কাছে আমার একটা এক্সপেকটেশন, সেটা হচ্ছে কি তোরা আগের ক্লাসের ভিডিওগুলোকে কিন্তু অবশ্যই একটুখানি দেখে নিস, আর তার সাথে সাথে সেগুলোকে একটু লাইক আর শেয়ার করে দিস। রাইট? তো চল এবারে তো আজকের ক্লাসেতে এখানটা থেকে যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আস্তে আস্তে আমরা ডিসকাশন করতে থাকি। দেখ, প্রথমেতে এখানটাতে কি বলা আছে দেখ তো, মেজারমেন্ট অফ লার্জ ডিস্টেন্স। লার্জ ডিস্টেন্স মানে কি, অনেক দূরের বেশি দূর, মানে অনেক আহ, বড় দূরত্বকে মেজার করার কথা বলছি। এবারেতে কথা দেখ, আমাদের দূরত্ব বলতে আমরা সাধারণত কিসে মেপেছি? মিটার। তার থেকে বেশি বড় হলে আমরা কিসে মেপেছি? কিলোমিটার। তার থেকে বেশি বড় যদি আমাদের ডিস্টেন্স হয়ে যায়, তখন আমাদের কি বলবো, দূরত্বটা আমাদের আস্তে আস্তে অনেক বেশি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে সেই রকম জায়গাতে আমাদের ধর বললাম কি 10⁹ মিটার, কি 10⁻12 মিটার, কি 10⁻15 মিটার, এইরকম বড় বড় ডিস্টেন্স কে মেজারমেন্ট করার জন্য যে পদ্ধতি, সেটাকেই আমাদের এখানটাতে কি নামেতে আমরা দিয়ে দিয়েছি, সেটাই দেখ, মেজারমেন্ট অফ লার্জ ডিস্টেন্স এর নামে আমরা সেটাকে দিয়ে দিয়েছি। রাইট? তাই আজকে আমরা এই টপিকটাকে নিয়ে আমরা কি করতে চলেছি না, এটাকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। এবারেতে কথা দেখ, বেসিক্যালি পয়েন্ট কত তোরা বুঝতেই পারছিস যে যদি দূরত্বটা সামনাসামনি থাকতো আমরা কি করতাম, সেটাকে স্কেল দিয়ে মেজারমেন্ট করে নিতে পারতাম, কি আমরা ফিতে ফেলে মেজারমেন্ট করে নিতে পারতাম। কিন্তু যখনই দূরত্বটা অনেক দূরে হয়ে গেছে, তো সেটাকে মেজারমেন্ট করতে গেলে আমাদের নিশ্চয়ই স্পেশাল কিছু টেকনিক, কেননা আমরা সেটাকে তো দূরে কেউ গিয়ে আমরা হাত দিয়ে ফিতেটাকে ধরে নিয়ে মেজার আর করতে পারবো না, কি আমরা স্কেল দিয়ে তো আর মেজার করতে পারবো না। তখন আমাদের কি করতে হবে, নিশ্চয়ই ডাইরেক্ট কোনো মেথড আমাদের অ্যাপ্লাই করা যাবে না। তার জন্য কি করতে হবে, কোনো না কোনো ইনডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করতে হবে। যেমন তোরা ক্লাস 10 এর অঙ্ক করার সময় হাইট অ্যান্ড ডিস্টেন্স এর অঙ্ক করেছিলিস, সেখানেতেও কি ছিল, উচ্চতাটাকে আমরা মেজার করছি, উচ্চতাটাকে আমরা সামনে গিয়ে ফিতে ধরে মেজার করতে পারছি না, তাই কি করেছিলাম না, তার অ্যাঙ্গেলটা কতখানি মেজার হবে সেটাকে আমরা মেজার করে নিয়ে আমরা তার দূরত্বটাকে মানে তার হাইটটাকে বলে দিয়েছিলাম। কিরকম কথা বলছিলাম দেখ, সেই ক্লাস 10 এর বইয়েতে ত্রিগোণমিতির বেসিক অঙ্ক করার সময় কি করেছিলিস, ধর এই উচ্চতাটাকে মেজার করতে হবে, তো তোদের এখানেতে সামনাসামনি গিয়ে আমাদের উচ্চতা মেজার করা আমাদের পসিবল ছিল না। সেই জন্য আমরা কি করেছিলাম, এর ভূমি থেকে আমরা কিছুটা দূরত্ব সরে এসেছিলাম। মানে ধর আমাদের এই ছিল কি এবি, এই এবি অবজেক্টের হাইট আমরা মেজার করতে চাইছি। তো ডাইরেক্টলি মেজার করতে না পেরে আমরা কোথায় সরে এসেছিলাম না, এ থেকে সি পয়েন্ট অব্দি শিফট হয়ে চলে এসেছিলাম। সি থেকে বি পয়েন্ট অব্দি আমরা কি করেছিলাম না, অ্যাঙ্গেলটাকে মেপে নিয়েছিলাম। ওকে, এবার কথা আসছে, তোরা বলবি স্যার অ্যাঙ্গেলটাকে মাপবো কিভাবে? তার জন্য আমাদের কাছে কি আছে, টেলিস্কোপ আছে। টেলিস্কোপটাকে আমরা কোন অ্যাঙ্গেলেতে ঘোরাচ্ছি সেই রকম অ্যাঙ্গেলটাকে ধরে নিয়ে আমাদের হরাইজন্টালের সাথে সেটা কতখানি অ্যাঙ্গেল করছে সেটাকে আমরা মেপে নিতে পারতাম। তো সেটা প্রশ্ন অন্য, কিন্তু আমরা মেজার করতে পারতাম এনিহাউ যে তার টপ মোস্ট পয়েন্টটা হরাইজন্টাল লেভেলের সাথে, অর্থাৎ অনুভূমিক তলের সাথে কতখানি অ্যাঙ্গেল করছে। যদি সেটাকে আমরা করে নিতে পারি, তাহলে আমাদের কাছে আমাদের প্রসিডিউর কি অ্যাডপ্ট করেছিলাম না, আমরা এই অ্যাঙ্গেল জানতাম, এই দূরত্ব জানতাম, অর্থাৎ এ থেকে সি দূরত্ব জানতাম, আমাদের হাইট মেজার করতে হতো, আমরা করতাম কি এবি বাই এসি, অর্থাৎ লম্ব বাই ভূমি, সেটা ইকুয়াল টু কত করতাম, ট্যান থিটা। সেখান থেকে আমরা কিভাবে বের করে নিতাম, এই লম্বের দৈর্ঘ্যটাকে বের করে নিতাম কিরকম ভাবে, এসি ইন্টু ট্যান থিটা।
তাই তো? যেটাকে তোদের কাছে বহুল প্রচলিত ছিল, যেটাকে আমরা বলতাম কি হাইট ডিস্টেন্সের অঙ্ক, যেটা তোদের মাধ্যমিকের পরীক্ষাতেও পড়েছিল এবং তোরা সেটাকে যথেষ্ট সম্মানের সাথে সেটাকে অ্যাটেম্প্ট করেও এসেছিলিস। তাহলে এখান থেকে কথা কি দেখে নিলি যে হাইট ডিস্টেন্সের অঙ্কের মতনই তোদের এখানেতেও সেই প্রসিডিওরটাকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আমার কথা কি রইলো, যে ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করতে পারতাম না বলে হাইট ডিস্টেন্সের মেথড অ্যাপ্লাই করতাম। সেই হাইট ডিস্টেন্সের মেথডকে অ্যাপ্লাই করে আমরা কোনো দূরের বস্তুর উচ্চতাটাকে মেজার করতাম। মানে কি, সেটাও একটা কাইন্ড অফ লেন্থ মেজারমেন্ট ছিল, কিন্তু সেটা অবশ্যই বুঝতে পারছিস সেটা কি ছিল না, একটা ইনডাইরেক্ট মেথড ছিল। তাহলে আমরা এখানেতে কথাটা যেটা শিখে নিলাম, যে বস্তু ডাইরেক্ট কোনোভাবে মেজারমেন্ট করতে পারবো না তাকে আমরা ইনডাইরেক্টলি মেথড করব, এবং এখানে তো লম্বা ডিস্টেন্সকে মেজার করার জন্য আমাদের ইনডাইরেক্ট ওয়ে ফলো করছি, এবং যে ইনডাইরেক্ট ওয়ে ফলো করছি সেই ইনডাইরেক্ট ওয়েটার এখানেতে নাম আছে কি, দেখ, প্যারালাক্স মেথড। ওকে, প্যারালাক্স কথাটা কি ছিল তোদের, এটা নিয়ে আমি আগে ডিসকাশন করেছি। সেখানেতে কি ছিল, দেখ, একটা দূরে কোনো অবজেক্ট আছে, সেটাকে আমি বাঁ চোখ দিয়ে দেখলে যে জায়গাতে আছে বলে দেখবো, সেটাকে যদি ডান চোখ দিয়ে দেখি সেটাকে একদম সেম জায়গায় আছে বলে দেখবো না। তার কি দেখবো না, সামান্য পরিমাণ হলেও আমাদের একটুখানি পরিবর্তন হয়েছে বলে দেখতে পাবো, রাইট? সেই জিনিসটাকে কোথায় অ্যাপ্লাই করা হয়েছে বা ছবিতে দেয়া হয়েছে, দেখ এখানটাতে কথা বলা আছে কি, এখানে একটা পয়েন্ট আছে যেটাকে ধরে নে পয়েন্টটার নাম আছে পি। সেই পি পয়েন্টটাকে আমরা কি করছি না, একবার এই এল পয়েন্ট থেকে দেখছি, আর একবার দেখছি কোথা থেকে, এই আর পয়েন্ট থেকে দেখছি। এবং আমরা কি জানি, এই এল থেকে আর এর এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে আমরা বি হিসাবে জানি। এবং দেখ, ধর আমরা এটাকে কি করলাম না, মনে কর তোদের কাছে ওইখানেতে যে ছবিটা আছে একদম এই জায়গাতে থাকা ছবিটাকে আমি কি করলাম, এই দিক থেকে এসে একবার দেখলাম, তাহলে এখানটা থেকে একটা অ্যাঙ্গেলেতে দেখলাম। আবার আমি কি করলাম, এদিক থেকে একটু সরে এলাম, সরে এসে আবার দেখ ওই জায়গাটা থেকে আমি অ্যাঙ্গেল করে দেখলাম। আমরা কি জানি, দেখ, এখান থেকে এই জায়গার মধ্যে ডিস্টেন্সটাকে আমরা জানি। এবং প্রথমবার এখান থেকে দেখার সময় যে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছিল, আর এখান থেকে দেখার সময় যে এই দুটো পয়েন্টের মাঝে অ্যাঙ্গেল ক্রিয়েট হলো, মানে পয়েন্টটা কিরকম দাঁড়াচ্ছে, দুটো দিক থেকে গিয়ে পয়েন্টটায় মার্জ করেছে, তাহলে মাঝখানটাতে নিশ্চয়ই একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। যে অ্যাঙ্গেলটাকে আমি কি করেছি, এখানেতে আমি থিটা দিয়ে ডিনোট করেছি। এই থিটাটাকে আমরা এনিহাও মেজারমেন্ট করতে পারবো, এবং ডেফিনেটলি আমরা সেটাকে করিও। তো মেজারমেন্ট করার পরেতে আমাদের কাছে কি ঘটনাটা দাঁড়িয়ে যাচ্ছে, দেখ তো, আহ, এখান থেকে আমরা এটুকু বলতে পারবো, দেখ তোরা এর ক্ষেত্রেও পড়েছিস, কিসের ক্ষেত্রে বল, বৃত্তের চাপের ক্ষেত্রে। সেখান থেকে পড়েছিস কি, দেখতো তোরা পড়েছিস এস ইকুয়াল টু আর ইন্টু থিটা। ওকে, তো এই যদি তোদের নিয়মটা জেনে থাকে সেই জিনিসটাকে আমরা এখানটাতে অ্যাপ্লাই করছি। তাহলে আমাদের বেসিক প্রিন্সিপালের কথা কি শিখে নিলাম না, দূরের কোনো একটা পয়েন্টকে দেখলে এখান থেকে একবার দেখলাম, এবার এই দিক থেকে সরে এসে একবার দেখলাম, এবং এদের মাঝে যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটাকে আমি মেজার করি। এবারেতে কাজ কি কি করতে হচ্ছে, দেখ, রাইট? দেখ এখানেতে কথা, দেখ আমরা এখান থেকে কি বললাম, এই যে থিটা, সেই থিটাটাকে আমরা কত লিখেছি, দেখ তো, ওই এস ইকুয়াল টু আর থিটার মতো আমরা এখানটা থেকে এটাকে অ্যাপ্লাই করেছি। এস ইকুয়াল টু আর থিটাতে আমাদের কিরকম অ্যাপ্লাই করতে হতো বল, থিটার ভ্যালুটা বের করতে গেলে আমাদের কি লিখতে হতো, দেখ তোর ওই এস বাই আর। এস বলতে কোনটা ছিল, আমাদের বৃত্তের চাপটা ছিল। এখানে বৃত্তের চাপটা বলতে কোনটা চলে এলো, দেখ এই বি থেকে এ। যদিও এটা বৃত্ত নয়, কিন্তু দেখ এটা স্ট্রেট লাইন, কিন্তু অনেক বড় বৃত্তের মধ্যে একটা ছোট যদি পোর্শনকে নিয়ে নিই, সেটাকে কি মতো লাগবে, সেটাকে একটা স্ট্রেট লাইনের মতো লাগবে। সেই হিসাব অনুযায়ী এখানে আমাদের বিটাকে আমাদের বৃত্তের চাপ হিসাবেতে নিয়ে নেওয়া হয়েছে। তো দেখ সেই বৃত্তের চাপের ভ্যালুটা এখানটাতে বসিয়ে দেওয়া আছে কত, বি। দূরত্ব যেটাকে আমরা মেজার করছি, সেই দূরত্বটাকে আমাদের বসিয়ে দেওয়া আছে কত, ডি। তাহলে সেখান থেকে সেই দূরত্বটাকে মেজার করেছি কিরকম ভাবে, দেখ, ডি ইকুয়াল টু বি বাই থিটা। কিছুই না, জাস্ট আমি এখান থেকে এই ডিটাকে লেফটে নিয়ে এসেছি, থিটাটাকে নিচে নিয়ে এসেছি। এবার তো দেখ খুবই সিম্পল কথা, আমাদের মাঝের যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে সেই অ্যাঙ্গেলটাকে আমরা মেজার করতে পারবো। এখান থেকে এই পয়েন্টের দূরত্বটাকে মেজার করতে পারবো, মেজার করে নিলেই আমরা কি করে ফেলবো না, এই দূরত্বটাকে মেজার করে নিতে পারবো। তো এইভাবে আমরা করতে পারি কি না, অনেক দূরে থাকা কোনো একটা দূরত্বকে আমরা আরামসে মেজার করে দিতে পারি। তো দেখ, এই চলে গেল আমাদের কমন কথা, বা এইভাবে আমরা দূরের ডিস্টেন্সকে মেজার করতে পারবো। খালি তোদের এখান থেকে যে পয়েন্টটা একটুখানি নোট করে নিলে সুবিধা হবে,
সেটা হচ্ছে কি ব্যাপার বলতো? না, মাঝখানে এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে দিস থিটা ইজ কল্ড প্যারালাক্স অ্যাঙ্গেল। কেন প্যারালাক্স অ্যাঙ্গেল নামটা হলো? না নিশ্চয়ই দেখতে পাচ্ছিস। একই জিনিসকে তোরা অবজার্ভ করছিস, সামান্য একটুখানি ডিসট্যান্স থেকে অবজার্ভ করছিস, তার ফলেতে আমাদের যে ফারাকটা তৈরি হচ্ছে, সেই জিনিসটাকে আমাদের বলা হয়েছিল কি প্যারালাক্স। তো সেই রিলেটেড এখানেতে অ্যাঙ্গেল, তাই আমাদের এটার নাম হয়ে গেছে কি প্যারালাক্স অ্যাঙ্গেল। ওকে? আর দেখ এখানে তো আরো একটা পয়েন্ট বলা আছে, as the planet is far away, তখন আমাদের কি বলতে পেরেছি দেখ, b by d is very very less than 1। ওকে, নিশ্চয়ই বুঝতে পারছিস অনেক দূরের পয়েন্ট অবজেক্ট হলে সেখানেতে কি আসবে, d টা কি আসবে, d tends to infinity। b তো খুব ছোট একটা ভ্যালু, তাহলে নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস সেখান থেকে b by d সেটা কি আসবে না very very less than 1 আসবে। আচ্ছা, তারপরেতে তোদের এখানটা থেকে বলে দেয়া আছে কি, যার পরেতে দেখ এই এখান থেকে L থেকে R এর ডিসট্যান্স, মানে এখান থেকে এই যে L থেকে R এর ডিসট্যান্স কে B নিয়েছি। বাকি পয়েন্ট গুলোকে তোদের সাথে তো এক্সপ্লেইন করলাম, তোরা অটোমেটিক্যালি সেটাকে করে নিতে পারবি। ওকে? তাহলে এখানটা থেকে বাকি কথা কি বলা আছে, টেকিং দ্য ডিসট্যান্স LR as B। তাহলে আমাদের কথা বললাম কি, L থেকে R অব্দি ডিসট্যান্স কে নিলাম কত, B। আর কি বললাম, এ সার্কুলার আর্ক অফ রেডিয়াস ডি, সেই সার্কুলার আর্ক অফ রেডিয়াস ডিটাকেই আমরা বললাম কি না ওই দূরত্বটার সাথে আমরা সেটাকে কম্পেয়ার করে নিলাম। তাহলে দেখ আমাদের দুটো জিনিস দরকার ছিল, এস ইকুয়াল টু আর থিটার মধ্যে কি কি দরকার ছিল, এস অর্থাৎ বৃত্তের চাপ যেটাকে এখানে আমি বি দিয়ে ডিফাইন করলাম, আর অর্থাৎ দূরত্ব যেটাকে আমরা কাকে দিয়ে ডিফাইন করেছি না ডি দিয়ে ডিফাইন করেছি। তো সেই ভ্যালুস গুলো থেকেই আমরা করে দিলাম কি না এই দূরত্বটাকে অর্থাৎ ডি ইকুয়াল টু আমরা তৈরি করে দিলাম কত না বি বাই থিটা। এই হলো আমাদের পয়েন্ট। তো এটা হয়ে গেল কিসের কথা না, যদি দূরত্বটা অনেক বেশি হয় সেটাকে মেজারমেন্ট করার কথা। এবারেতে আমরা আরো একটা কথা দেখে নেব, চল পরেরটা। এই একই ধরনের প্রসিডিওর, সেটা দিয়ে আমরা কি করছি দেখ তো, সেটা দিয়ে আমরা করছি দেখ মেজারমেন্ট অফ দ্য সাইজ অর অ্যাঙ্গুলার ডায়ামিটার অফ অ্যান অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট। মানে কথাটা কিরকম বলছি, পৃথিবী থেকে অনেক দূরে কি আছে, ধর পৃথিবী থেকে অনেক দূরে আমরা চাঁদ আছে কি সূর্য আছে, তার আমরা ডায়ামিটারকে মেজার করতে চাইছি, এবং সেটাকে মেজার করার জন্য কি প্রসিডিওর আছে সেটাকে আমরা এখানেতে ডেসক্রাইব করে নিচ্ছি। সেম প্রসিডিওর যেটা আমরা অলরেডি ডিসকাশন করলাম, সেই সেম প্রসিডিওরটাই এখানেতে আছে, চল ডিসকাশন করব। এবারেতে তাহলে আমাদের কি দেখে নিচ্ছি দেখ তো, কি কথা বলছি দেখ, এখানেতে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা মনে কর এরকম সার্কুলার অবজেক্টই আছে, এই যে আমাদের এখান থেকে আই মানে অবজারভেশনের জন্য এখানটা থেকে আমরা যে চোখ রেখেছি, এটা দিয়ে আমরা কি করছি না এটা দিয়ে একবার লেফট সাইডের যে পয়েন্টটা আছে মানে তার ডায়ামিটারের যে এক্সট্রিম পয়েন্ট আছে ধরে নে এ, সেটাকে আমরা একবার দেখছি। আবার কি করছি সেখান থেকে যে ডায়ামিটারের এক্সট্রিম রাইটটা আছে সেটার পয়েন্টটাকে দেখছি। দুটোর মাঝে ডেফিনেটলি কি আসবে না আমাদের একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, কেননা বুঝতে পারছিস একটা এদিকে যাচ্ছে একটা যাচ্ছে এদিকে, তাহলে তাদের মাঝে একটা অ্যাঙ্গেল তৈরি হবে। সেই অ্যাঙ্গেলটাকে আমরা এখানেতে কাকে দিয়ে লিখেছি না সেটাকে লিখেছি কি দিয়ে না আলফা দিয়ে লিখেছি। তাহলে এখানটা থেকে কি কি কথা বলা হয়েছে দেখ তো, ইফ ডি ইজ দ্য ডায়ামিটার অফ দ্য প্ল্যানেট, দেখ এখানে ছবিতে দেখিয়েছি ডায়ামিটারটা হচ্ছে ডি, যেটাকে আমাদের এখানেতে ডায়ামিটার ডি সেটাকে আমাদের বেসিক্যালি কার সাহায্যে রিপ্রেজেন্ট করলাম, এ বি এর সাহায্যে রিপ্রেজেন্ট করলাম। and alpha is the angular size of the planet। angular size of the planet বলতে কি বললাম না দুটো এক্সট্রিম পয়েন্ট অফ ডায়ামিটার কে দেখার জন্য মাঝখানে যে ছোট্ট অ্যাঙ্গেলটা ক্রিয়েট হলো সেটাকে আমরা বলছি কি আলফা। তখন আমরা কি লিখতে পারবো না আলফা ইকুয়াল টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি, ওই সেই একই প্রিন্সিপাল। কোন প্রিন্সিপাল না আমাদের কাছে ছিল কি এস ইকুয়াল টু আর থিটা, তাহলে এখানে থিটাটার নাম হয়েছে কত আলফা, সেটা ইকুয়াল টু কত আছে এস বাই আর। এসটা কি বৃত্তের চাপটা, এখানে বৃত্তের চাপটা বলতে কোনটা বোঝাচ্ছি এই এ থেকে বি। তোরা এটা নিয়ে যেন কনফিউজ হয়েছিস না স্যার, চাপ মানে তো সেটা সার্কুলার কার্ভের মতন থাকবে, আমি স্ট্রেট লাইন নিচ্ছি কেন, তার কারণ হিসাবে জানবি যে অনেক বড় বৃত্তের চাপ হলে সেই অনেক বড় বৃত্তের চাপ থেকে একটা যদি ছোট্ট পোর্শনকে নিয়ে নিই, মানে অনেক বড় বৃত্তের রেডিয়াস আছে তার মধ্যে একটা ছোট্ট পোর্শনকে নিয়ে নিলাম, সেই ছোট পোর্শনটা সবসময় আমাকে সরল রেখার মতন দেখতে লাগবে, রাইট। তো সেখান থেকেও আমাদের কথা দেখে নিলাম কি এটা সরল রেখার মতন দেখতে লাগছে। তো এবারেতে কথা দেখে নে, এই এস অর্থাৎ বৃত্তের চাপ তার ভ্যালুসটা কত আছে দেখ স্মল ডি,
আর মানে কি আমাদের ডিস্টেন্স, তাই সেটাকে লেখা হয়েছে কত ক্যাপিটাল ডি। তাই এখানে তো আমাদের লিখে দেওয়া আছে কি দেখতো আলফা ইকুয়াল টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি। ওকে, আচ্ছা, the angle alpha can be measured from the same location on the earth। যেটা আমি বলছিলাম, আমি এক জায়গাতে দাঁড়িয়েই আমি কি করছি, আমার চোখের সাহায্যে একবার বাঁ দিকে তাকাচ্ছি, একবার চোখের সাহায্যে ডান দিকে তাকাচ্ছি, তাহলে আমাদের মাঝেতে কি ক্রিয়েট হচ্ছে, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে। তাই আমাদের বলা হলো কি এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে আমরা একই জায়গাতে দাঁড়িয়ে মেজার করেছি। আচ্ছা, আর কি বলা আছে দেখতো, it is the angle between two direction when two diametrically opposite point of the planet are viewed through the telescope। ওকে, তাহলে আমাদের কি আসছে, আমাদের নিশ্চয়ই এই দিকের পয়েন্টটাকে তো আমরা আর খালি চোখে দেখতে পাবো না, আমরা এরকম ভাবে টেলিস্কোপ দিয়ে দেখে নিলাম। এই দিকের পয়েন্টটাকেও তার খালি চোখে দেখতে পাবো না, এরকম ভাবে টেলিস্কোপ দিয়ে দেখে নিলাম। এবার নিশ্চয়ই বুঝতে পারছিস টেলিস্কোপ কি আছে, একটা স্ট্যান্ডের মধ্যে আমাদের এরকম করে লাগিয়ে দেওয়া আছে। স্ট্যান্ডের এদিকটাতে একবার দিয়েছিলাম, স্ট্যান্ডের এদিকটাতে একবার দিলাম, তাহলে দেখ স্ট্যান্ডের ওপরেতে কতখানি অ্যাঙ্গেলে আমি টেলিস্কোপটাকে ঘোরালাম, খুব ইজিলি সেটাকে মেজার করে নিতে পারবো। সেই মেজারমেন্টের ফলটাই কি আমাদের আলফা। অর্থাৎ এইভাবে আলফাকে মেজার করে নিয়ে আমরা কি করতে পারবো না, আমরা মেজার করে নিতে পারবো হচ্ছে যে তার দূরত্ব অর্থাৎ ডি এর ভ্যালুটা কত আসবে। ওকে, চল এবারেতে পরের কথা আসি। এবারে তো দেখ আমাদের এখান থেকে সমস্ত কথাগুলো কি কি শিখে নিয়েছিলাম, দেখ তো আমাদের দেখে নিলাম। দেখ ওই এস ইকুয়াল টু আর থিটা, রাইট, এস ইকুয়াল টু আর থিটা, এস ইকুয়াল টু আর থিটা থেকে আমাদের থিটার জায়গায় বসালাম আলফা, সেখান থেকে আলফার জায়গা থেকে বসিয়ে দিলাম কি আইএস অর্থাৎ বৃত্তের চাপ, সেই বৃত্তের চাপটাকে আমরা কি দিয়ে ডিফাইন করলাম, স্মল ডি দিয়ে, ডিভাইডেড বাই আমরা কত করে দিলাম না ক্যাপিটাল ডি। তাহলে এবারে তো আমাদের স্মল ডি যেটা ডায়ামিটার সেটাকে মেজার করতে গেলে আমাদের কি দরকার ছিল, আলফা ইনটু ডি, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। তাহলে আলফা তো আমরা ওই টেলিস্কোপের দুটো পয়েন্টের মাঝের অ্যাঙ্গেল জেনে গেলাম। এবার আমাদের এটাকে জানতে গেলে কি করতে হবে, ক্যাপিটাল ডি এর ভ্যালুটা জানতে হবে। সেই ক্যাপিটাল ডি এর ভ্যালুটা আমাদের বলে দেয়া থাকবে, সিন্স দেখ এখানটাতে বলা হয়েছে কি ক্যাপিটাল ডি ইজ নোন, দ্য ডায়ামিটার স্মল ডি অফ দ্য প্ল্যানেট ক্যান বি ডিটারমাইন্ড ফ্রম ইউজিং দিস ফর্মুলা। এবারেতে কথা আসছে আমি ক্যাপিটাল ডিটা জানলাম কি করে, সেই ক্যাপিটাল ডিটাকে জানার জন্য তাদের কি প্রসিডিওর আছে সেটাকে আমি তোদের কাছে একটু আগেই ডেসক্রাইব করলাম। অর্থাৎ প্যারালাক্স মেথডের সাহায্যে এর আগে আমি যেরকম ডিসক্রাইব করলাম, এই আগের কথাটার সাহায্যে তোরা মেজার করে নিতে পারবি কি এই ক্যাপিটাল ডি এর ভ্যালুটা কত আসবে। তাহলে আগের প্রসেসটার সাহায্যে তোরা কি করতে পারবি, ক্যাপিটাল ডি অর্থাৎ এখান থেকে প্ল্যানেটটা কত দূরে আছে সেটাকে তুই মেজার করে নিতে পারবি। আর তার পরের প্রসিডিওরটার সাহায্যে অর্থাৎ আমাদের এই যে এই প্রসিডিওরটা ব্যবহার মানে শিখলাম, এখান থেকে তোরা বের করে নিতে পারবি কি না কোনো প্ল্যানেটের ডায়ামিটার কতখানি আসবে। তাহলে একটা সিঙ্গেল লাইনেতে বলতে গেলে কি হচ্ছে না দুটোর ক্ষেত্রে একটাই প্রসিডিওর তুই ব্যবহার করছিস, সেটা হচ্ছে কি এস ইকুয়াল টু আর থিটা। সেই এস ইকুয়াল টু আর থিটা ব্যবহার করে তুই কি করতে পারবি, কোন প্ল্যানেট কত দূরে আছে সেটাকেও মেজার করতে পারবি, আর কি আছে কোন প্ল্যানেটের ডায়ামিটার কতখানি আছে সেটাকেও মেজার করতে পারবি। তাহলে দেখ আমি এটাকে যদি একটা সিম্পলিফাইড লাইনে এতক্ষণ পর্যন্ত যা যা ডিসকাশন করলাম একটা সিম্পলিফাইড পয়েন্টে যদি আমি তোদের বলতে থাকি, দেখ তো কিরকম বলবো। দেখ তাহলে আমাদের ফার্স্ট কিসের দরকার হচ্ছিল না, ফার্স্ট আমাদের করতে হবে কি না ওই ক্যাপিটাল ডিটাকে মেজার করতে হবে। ক্যাপিটাল ডিটাকে বলতে গেলে আমাদের কি বলছি না দূরত্ব মেজার করতে হবে। ওকে, কার দূরত্ব না আমাদের ওই প্ল্যানেটের দূরত্ব। তো প্ল্যানেটের দূরত্বটা মেজার করতে গেলে আমাদের কি করলাম, দেখ তোদের ক্ষেত্রে আমি শেখালাম সেটা হচ্ছে কাকে অ্যাপ্লাই করছি, ওই সিম্পল কথা এস ইকুয়াল টু আর থিটা। সেটাকে করার জন্য কি করলাম, ওই যে দূরে কোনো গ্রহটা ছিল সেই দূরে থাকা গ্রহটাকে পৃথিবীর উপরেতে এখান থেকে একটা পয়েন্ট, যে পয়েন্টটার নাম নিলাম কত এ, আর এদিক থেকে আরেকটা পয়েন্ট মানে আমি এখান থেকে আরো কিছুটা দূরে সরে গেলাম গিয়ে আমি সেখানটাকে পয়েন্টের নাম দিলাম বি। এটা থেকে একবার দেখবো, এটা থেকে একবার দেখবো, এদের মাঝের যে অ্যাঙ্গেল আসছে সেই অ্যাঙ্গেলটাকে নোট করব। আর আমাদের ক্ষেত্রে জানা থাকবে কি এই এ থেকে বি এর মাঝের দূরত্বটা জানা থাকবে।
ওকে, তাহলে এ থেকে বি এর মাঝের দূরত্ব জানা থাকলো, আর আমরা করলাম কি এদের মাঝের অ্যাঙ্গেলটা বের করে নিলাম। তাহলে আমাদের কি পেয়ে যাব না, তখন আমরা পেয়ে যাব কি এই যে দূরত্বটা, অর্থাৎ আমাদের মানে পৃথিবীর ওপর থেকে ওই দিকের যে প্ল্যানেটটা সেটার যে আমাদের দূরত্বটা, অর্থাৎ আমাদের এই কি বললাম এই ক্যাপিটাল আর এর ভ্যালুটা সেটাকে আমরা পেয়ে যাব। সেটাকে আমরা কিরকম ভাবে পেয়ে গেলাম, দেখ এস মানে বসিয়ে দিলাম এ বি, ক্যাপিটাল আর যেটা মানে হচ্ছে আমাদের দূরত্বটা, সেটাকে কিরকম ভাবে পেয়ে যাব এরকম ভাবে। তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু পেয়ে গেলাম কত, এ বি বাই থিটা। তাহলে এই হয়ে গেল কি না শুরুতে আমাদের দূরত্ব মেজার করা। এবারে আমাদের পরের প্রসিডিওরটার ক্ষেত্রে কি শিখলাম, যে দূরের প্ল্যানেটটা দেখলাম সেটাকে আমাদের দেখলে মনে হচ্ছিল ছোট, কিন্তু অ্যাকচুয়ালি সেটার তো নিজস্ব একটা ডায়ামিটার আছে। তো সেই ডায়ামিটারটাকে মেজার করব কি করে, তার জন্য দেখলাম কি না এখানেতে ডায়ামিটারটাকে এরকম ভাবে দেখে নিলাম। পৃথিবীর ওপরেতে কোনো একটা ফিক্সড পয়েন্ট থেকে একবার এদিকটাকে দেখলাম আর একবার এদিকটাকে দেখলাম, তাদের মাঝের যে অ্যাঙ্গেলটা সেটাকে আমি টেলিস্কোপের ফ্রেম থেকে দেখে নিলাম, ধরে নিলাম হচ্ছে কি সেই যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে কত আলফা। এই দূরত্ব, এই দূরত্বটাই হচ্ছে কি তার ডায়ামিটার। এই ডায়ামিটারটাকে আমি নিচ্ছি কত স্মল ডি, এই দূরত্বটাকে আমি বলছি কত ক্যাপিটাল ডি। তাহলে আমাদের এখান থেকে কি করতে পারবো দেখতো, স্মল ডি ইকুয়াল টু কত করতে পারবো, ক্যাপিটাল ডি ইন্টু আলফা। তাহলে আমাদের ক্যাপিটাল ডি আগের এই প্রসিডিওরটা থেকে জেনে নিয়েছি, আলফা আমরা এখন টেলিস্কোপের সাহায্যে মেজার করে জেনে নিলাম। তাহলে এখানেতে এই দুটো ভ্যালুকে যদি আমরা পুট করে দিই, আমরা কি করে যাব না তার ডায়ামিটার পেয়ে যাব। তাহলে দেখ খুবই সিম্পল প্রসিডিওর, দুটোর ক্ষেত্রে একটাই আন্ডারলাইনিং মিনিং, সেটা হচ্ছে কি এস ইকুয়াল টু আর থিটা। সেই এস ইকুয়াল টু আর থিটা লাগিয়ে আমরা কি করব, আগে প্ল্যানেটটা কত দূরে আছে সেটাকে মেজার করে নিতে পারবো। আর যদি দূরত্বটাকে আমরা জেনে যাই, মানে আমাদের কাছে সেটা যদি নোন কোয়ান্টিটি হয়ে যায়, তখন সেই প্ল্যানেটটার ডায়ামিটার কতটা আছে সেটাকেও জেনে নিতে পারবো। তাহলে এই হলো কি আমাদের ইনডাইরেক্ট মেথডের সাহায্যে বড় কোনো অবজেক্টের দূরত্ব এবং তার ডায়ামিটারকে মেজার করার প্রসিডিউর, রাইট? তো এরপরেতে আমরা চলে যাব কিসের কথায়, না এই যে আমরা আলোচনাগুলো করলাম এই আলোচনা থেকে একটা ছোট্ট নিউমেরিক্যালস দেখার কাছে। চল, যেমন ধর আমাদের এখান থেকে আজকের ক্লাসের ধর প্রথম নিউমেরিক্যালস নিয়ে নি। কি নিউমেরিক্যালস এর কথা বলছি দেখ, সহজ কথাই কর, প্রথমে তো একটা চাঁদকে অবজার্ভ কর, দেখ তাহলে মুন ইজ অবজার্ভড, মানে আমরা কি করছি না একটা চাঁদকে দেখছি। মুন ইজ অবজার্ভড না দুটো অপোজিট পয়েন্ট থেকে, মানে ওই আমাদের যেটা চাঁদ ছিল না সেই চাঁদের আমাদের ডায়ামিটারের মানে ডায়ামিটারের চাঁদের ডায়ামিটারের অপোজিট দুটো পয়েন্ট। তাহলে মুন ইজ অবজার্ভড সেটা লেখা থাকছে কি না ফ্রম টু অপোজিট পয়েন্ট অফ ডায়ামিটার, ফ্রম টু অপোজিট পয়েন্ট অফ ডায়া অফ আর্থ। ওকে, হেয়ার এখানেতে কি বলা হলো, অ্যাঙ্গেল ক্রিয়েটেড, যেটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে সেটার ভ্যালুসটা কত বলা হচ্ছে না দেখ তো লেখা আছে 1 ডিগ্রি 54 মিনিট। ওকে, দিয়ে আমাদের বলতে বলেছে কি না পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, দিয়ে আমাদের বলতে বলেছে কি না পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, রাইট? আর এখানেতে ইনফরমেশন দিয়ে দেয়া আছে, সেটা হচ্ছে কি পৃথিবীর ডায়ামিটার কত হবে, সেটা না দেয়া থাকলেও করতে পারতিস। তো দেখ এখান থেকে অঙ্কটাকে আমরা অ্যাপ্রোচ করছি কিরকম ভাবে, অলরেডি শিখিয়ে দিয়েছি, না পারার কোনো পয়েন্ট নেই। দেখ এখানটাতে কি আছে মুন, পৃথিবী থেকে দেখছি, তাহলে পৃথিবী থেকে দেখলে তো আমরা দেখেছি চাঁদ খুব ছোটই হয়। আর এখানটাতে কি আছে দেখ, পৃথিবী, পৃথিবীর ডায়ামিটারের দুটো অপোজিট পয়েন্ট আছে, কোথায় এই একটা পয়েন্ট যেটা হচ্ছে এ, এই একটা পয়েন্ট যেটা হচ্ছে বি। আমরা কি করছি এই দিকের পয়েন্ট থেকে চাঁদকে দেখলাম, আবার কি করলাম এই বি পয়েন্ট থেকে চাঁদকে দেখলাম, এখানেতে তাদের মাঝখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হলো, যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হলো সেই অ্যাঙ্গেলটার ভ্যালুস আমাদের কোয়েশ্চেনেতে কত বলে দিয়েছে, সেই কোয়েশ্চেনেতে ভ্যালুস বলে দিয়েছে 1 ডিগ্রি 54 মিনিট।
আমাদের A থেকে B সেটাকে বুঝি কত? পৃথিবীর ডায়ামিটার। পৃথিবীর ডায়ামিটারের ভ্যালু আমাদের কোয়েশ্চেনে কিছু বলে দেয়া থাকলেও ভালো, না থাকলেও আমরা দিতে পারবো। পৃথিবীর রেডিয়াস সবসময় জানবি সেটা কত হয়? ৬৪০০ কিলোমিটার। মানে সেটাকে আমরা বলতে পারবো কত দেখতো? 64 ইনটু 10 টু দি পাওয়ার 5 মিটার। রাইট? তাহলে ডায়ামিটার কত আসবে? তাহলে ডায়ামিটার চলে আসবে, নিশ্চয়ই বুঝতে পারছিস, সেটা আসছে কত? 2r। মানে আমাদের কত চলে আসছে? 64 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, সেটা কত আসছে? 128 ইনটু 10 টু দি পাওয়ার 5 মিটার। ওকে? সেটা হয়ে গেল কি আমাদের পৃথিবীর ডায়ামিটার। মানে আমাদের কি জানলাম? A থেকে B অব্দি ডিসট্যান্স কে জেনে নিলাম। এর পরেতে কথা কি আসছে? এর পরেতে কথা আসছে আমাদেরকে বের করতে হবে কি না, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, অর্থাৎ এই যে ডিসটেন্সটা যেটাকে আমি ক্যাপিটাল আর দিয়ে ডিফাইন করছি তার ভ্যালুস কত আসবে। আচ্ছা, এটাকে আমি আর ক্যাপিটাল আর বলবো না, পৃথিবীর রেডিয়াসকে ক্যাপিটাল আর বলেছি, এটাকে অন্য কিছু একটা বলা যাক, এটাকে আমি ধরে নিই বললাম যে ক্যাপিটাল ডি বলেছি। তাহলে আমাদের কাছে নিয়ম কি শিখেছি দেখ, সিম্পল কথা, এস ইকুয়াল টু আর থিটা। ওকে, এস মানে এখানেতে কত? চাপ। চাপ বলতে কি বোঝাচ্ছি না, চাপ বলতে বোঝাচ্ছি আমি হচ্ছে পৃথিবীর ডায়ামিটারটা, সেটা হলো কত? স্মল ডি। পৃথিবী থেকে মুনের ডিসটেন্স সেটা হচ্ছে কত? ক্যাপিটাল ডি ইনটু থিটা। আমাকে বের করতে হবে কি? ক্যাপিটাল ডিটা বের করতে হবে। তাহলে ক্যাপিটাল ডি এর ভ্যালুটা আমাদের কত চলে আসছে দেখতো? ক্যাপিটাল ডি এর ভ্যালুটা চলে আসছে স্মল ডি বাই থিটা। এবারেতে দেখ স্মল ডি, সেই স্মল ডি এর ভ্যালুটাকে আমরা কত শিখে নিয়েছি দেখ, স্মল ডি এর ভ্যালুটাকে আমরা শিখে নিয়েছি হচ্ছে যে এই কথা লিখে দিলাম, সেটা লিখলাম কত? 128 ইনটু 10 টু দি পাওয়ার 5 মিটার। ওকে, এবারেতে আমাদের দরকার কি না, সরি, এখানটাতে আমাদের নিচেতে কত চলে এসেছিল? এখানেতে নিচেতে চলে এসেছিল থিটা। ক্যাপিটাল ডি ইকুয়াল টু স্মল ডি বাই থিটা। তো এবারে আমাদের দরকার কি? থিটার ভ্যালুটা বসাতে হবে। কিন্তু এখানেতে থিটাটা কোন ইউনিটে দিয়েছে দেখতো? ডিগ্রি ইউনিটেতে দিয়েছে। কিন্তু আমাদের সবাই শিখেছি কি দেখ, ডিগ্রি হচ্ছে কিন্তু আমাদের এসআই ইউনিট নয়, আমাদের এসআই ইউনিট কে রেডিয়ান। আগের ক্লাসে আমরা এটাকে নিয়ে ডিসকাশন করেছি। তাহলে এবারে আমাদের পয়েন্ট কি চলে আসছে দেখ, পয়েন্ট চলে আসছে আমাদের এই ডিগ্রিতে যেটা দিয়ে দেওয়া আছে, এই ভ্যালুসটাকে আমাদের রেডিয়ানে কনভার্ট করতে হবে। তো রেডিয়ানে কনভার্ট কি করে করব? তার জন্য আমাদের কাছে প্রসিডিওর আছে। কিরকম কথা দেখ, এখানটাতে লিখে দেওয়া আছে দেখ 1 ডিগ্রি 54 মিনিট। তাহলে এটাকে আমি লিখতে পারবো কত? 1 প্লাস 54 বাই 60। এটা করলে আমাদের কি চলে এলো? পুরোটা ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। তাহলে পুরোটা এটা ডিগ্রিতে কনভার্ট হয়ে গেলে আমরা এটাকে কত লিখতে পারছি দেখ তো? 104, মানে 60 প্লাস 54, 60 প্লাস 54 করলে কত আসছে? 60, 50, 110, 114, সরি, এটা চলে আসছে কত? 114 ডিভাইডেড বাই 60, রাইট? 114 ডিভাইডেড বাই 60, সেটাকে আমাদের কি করতে পারবো দেখ তো? 6 দিয়ে কাটাকাটি করতে পারবো। 6 দিয়ে কাটাকাটি করলে কত চলে আসছে দেখ তো? উপরটাতে চলে আসছে তোর 19, নিচে চলে আসছে কত? 10। তাহলে 19 বাই 10 ডিগ্রি। এবার আমাদের করতে হবে কি? এই 19 বাই 10 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। আমরা শিখেছি কি, ডিগ্রি থেকে রেডিয়ানেতে কনভার্ট করতে গেলে আমাদের কি করতে হয়? পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। কেন পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করলাম? আমরা সবাই শিখেছি কি দেখ, পাই রেডিয়ান ইকুয়াল টু কত হয় না 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারবো? 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান, রাইট? তাহলে দেখ, সেই কথাটাকে যদি আমরা এখানটাতে বসিয়ে দিই, ভ্যালুসটাকে বসিয়ে দিই, আমরা কিসে ইউনিটের অ্যান্সার পেয়ে যাব? সেটা পাবো রেডিয়ানেতে। তো তোরা এটা ক্যালকুলেশন করিস, ক্যালকুলেশন করলে তোরা এটার ভ্যালুস যেটা পাবি সেটা হচ্ছে কত? 3.32 ইনটু 10 টু দি পাওয়ার -2 রেডিয়ান। ওকে, তাহলে এই যে ভ্যালুসটা পেয়ে গেলাম আমাদের 1 ডিগ্রি 54 মিনিটের, সেটাকে আমরা কি করতে পারবো? এখানটাতে বসিয়ে দিতে পারবো। এখানটাতে যদি আমরা বসিয়ে দিই, আমরা কত পেয়ে যাব দেখ তো? 3.32 ইনটু 10 টু দি পাওয়ার -2। ওকে, তাহলে আমাদের এখান থেকে ভ্যালুসটা আমরা কত পেয়ে যাব? এটা বসালে তোরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেটর করে দেখে নিস, সেটার ভ্যালুস পেয়ে যাব অ্যারাউন্ড 3.84 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার। ওকে, তাহলে এই প্রসিডিওরের সাহায্যে আমরা কি করতে পারবো না, পৃথিবী থেকে চাঁদের দূরত্বটাকে কিন্তু আমরা মেজার করে নিতে পারবো। দেখ, এমন কোনো হাতি ঘোড়া প্রসিডিওর নয়, কিন্তু আমাদের এটাকে করতে হবে, রাইট? তাহলে এখান থেকে এই প্রসিডিওরের সাহায্যে আমরা কি পেয়ে নিলাম না, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব পেয়ে গেলাম। তাহলে এটাই হলো কি না, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব।
ওকে, তাহলে দেখ এই প্রসিডিওর থেকে যদি তোদের পরীক্ষাতে অঙ্ক পড়ে আরামসে তোরা সেটাকে কিন্তু অ্যাপ্রোচ করে চলে আসতে পারবি। তো দেখ এটাকে যেরকম শিখে নিলাম, এরকম আরো এরকম অনেক এক্সাম্পল দেয়া যায়, সেগুলোর তো আর তো কোনো আর কোনো ঠিক নাই। প্রচুর প্রচুর এরকম আমরা এক্সাম্পল দিতে পারবো। তো এরকম আরো একটা ছোট্ট এক্সাম্পল তোদের কাছে আমি তুলে ধরছি। আচ্ছা, তো এটা করার আগে আরো একটা কথা তোদের আমি শিখিয়ে দিতে পারি, সেটা হচ্ছে কি দেখতো, না পৃথিবীর সব থেকে কাছে থাকা নক্ষত্র কি বলা হয়? সেটার নাম তোরা শিখেছিস? যেটা একটা ধরে নে জিকের প্রশ্ন। পৃথিবীর সব থেকে কাছে থাকা নক্ষত্র তার নামকে আমাদের বলি কি? আলফা সেন্টিনারি। ওকে, তাহলে পৃথিবীর সব থেকে কাছে থাকা নক্ষত্র যাকে আমরা বলি কি? আলফা সেন্টিনারি। সেই আলফা সেন্টিনারি নিয়ে কি সুন্দর একটা নিউমেরিক্যালস করা হয়েছে এবং সেটাকে আমরা তোদের কাছে করছি, একবার দেখতে থাক। ওকে, তাহলে দেখ আমরা সেটাকে করে দেখি। ওকে, তাহলে আমাদের এখান থেকে বলা হচ্ছে কি, না পৃথিবীর নিকটতম তারা, কি বলছি দেখ, নিকটতম তারা। ওকে, নিকটতম স্টারকে তোরা বাংলাতে তারাই বলিস। তাহলে নিকটতম তারা কি হয়েছে, না পৃথিবী থেকে অনেক দূরে আছে। তার দূরত্বটা কত, না নিকটতম তারা 4.36 লাইট ইয়ার দূরে আছে। তাহলে 4.36 লাইট ইয়ার দূরে আছে। ওকে, আচ্ছা, নিশ্চয়ই বুঝতে পারছিস 4.36 লাইট ইয়ার বলতে আমাদের কি বোঝানো হচ্ছে? লাইট ইয়ারকে, না লাইট ইয়ার হচ্ছে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একটা বড় একক, এবং লাইট ইয়ারকে আমাদের বাংলায় বলি কি? আলোকবর্ষ। তাহলে পৃথিবীর যে নিকটতম তারা যাকে আমরা বললাম কি আলফা সেন্টিনারি, সেটা পৃথিবী থেকে কত দূরে আছে, না 4.36 লাইট ইয়ার দূরে আছে। ওকে, দিয়ে আমাদের এখান থেকে বের করতে বললো এই দূরত্বটাকে তোমরা পারসেকে প্রকাশ করো। এই দূরত্বকে, প্রথম ছোট কোয়েশ্চেন, পারসেকে প্রকাশ করো। ওকে, খুবই সহজ কথা, তোরা নিজেরাই এটাকে করে ফেলতে পারবি, এমন কোনো বড় অসুবিধা হওয়ার কথা নয়। দেখ তোরা নিশ্চয়ই বলতে পারবি, দেখ এখান থেকে দূরত্ব, সেই দূরত্বটাকে আমাদের কি দিয়ে লেখা আছে? দূরত্ব, সেই দূরত্বকে বলা আছে কত দেখ, 4.36 লাইট ইয়ার। ওকে, এবারেতে দেখ আমরা সবাই শিখেছি কি 1 লাইট ইয়ার মানে কত হয়? 1 লাইট ইয়ার মানে আমরা শিখেছি কি, সেটার ভ্যালুস হয় 9.46 ইন্টু 10⁻15 মিটার। তাহলে 9.46 ইন্টু 10⁻15 মিটার। তাহলে যখনই আমরা এটাকে বলে দিলাম 9.46 ইন্টু 10⁻15 মিটার, পুরো দূরত্বটা কিসে কনভার্ট হয়ে গেল? মিটারে কনভার্ট হয়ে গেল। আর আমরা এটাও শিখেছি পারসেক আর মিটারের মধ্যে সম্পর্ক শিখেছি। এই 1 পারসেক ইকুয়াল টু কত শিখেছি, না 1 পারসেক ইকুয়াল টু শিখে নিয়েছি 3.08 ইন্টু 10⁻16 মিটার। ওকে, তাহলে এই যদি নিয়মটা শিখে থাকি, এবার মিটার থেকে পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে আমরা কি করে দেব, না 4.36 ইন্টু 9.46 ইন্টু 10⁻15। এবার আমি এটাকে পার সেকেন্ডে কনভার্ট করছি, মানে আমি এটাকে ভাগ করে দেবো কত দিয়ে দেখতো, 3.08 ইন্টু 10⁻16 দিয়ে ভাগ করব, করলেই এখানে এককটা কত পেয়ে যাব, পারসেক পেয়ে যাব। ওকে, সেটার ভ্যালুসটাকে করলে আমাদের ভ্যালুস চলে আসবে কতখানি, না 1.32 পারসেক। ওকে, তাহলে দেখ আমাদের এখান থেকে কি শিখলাম, না দূরত্বের দুটো ইউনিটের কথা শিখলাম। যদি সামনাসামনি আমাদের দূরত্বগুলো থাকতো সেটাকে মিটার, সেন্টিমিটার, কিলোমিটারেতে প্রকাশ করতাম, কিন্তু দূরত্বটা অনেক বেশি, তাই বেশি দূরে থাকা দূরত্বকে প্রকাশ করার জন্য আমাদের কি একক ব্যবহার করি, একটা হলো কি লাইট ইয়ার, আরো একটা হলো কি পারসেক। এবং তোদের এমসিকিউ কোয়েশ্চেনের জন্য মাথার মধ্যে রাখবে সব থেকে দূরত্ব পরিমাপের বড় এককটাকে কি বলা হয়, না পারসেক বলা হয়। এবং সেই পারসেক আর মিটারের মধ্যে সম্পর্ক কি সেটাকেও তোদের এখানটাতে আমি শিখিয়ে দিলাম, সেটাকেও তোরা অ্যাজ এ ইনফরমেশন তোরা ট্রিট করিস, সেটাকেও তোদের পরীক্ষার জন্য দরকার পড়বে। আর এটা ছাড়াও আরো একটা ইনফরমেশন তোদের শিখিয়ে দিলাম, সেটা হচ্ছে কি 1 লাইট ইয়ার। ওকে, 1 লাইট ইয়ার, সেটার সম্পর্ক আমাদের তোদের মিটারের সাথে শিখিয়ে দিলাম, সেটাকেও তোরা মুখস্থ করবি। সেটা করলাম কত, 9.46 ইন্টু
10⁻15 মিটার। ওকে, তাহলে আমরা এখানেতে কি করলাম না দূরত্ব পরিমাপের দুটো বড় একককে নিয়ে আলোচনা করে ফেললাম। ওকে, এটা কিন্তু তোদের করতে হচ্ছে, খুবই কমন একটা কনসেপ্ট, আর এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এবারেতে কথা আসছে আমরা যে এই যে দূরত্ব পরিমাপের এই বড় ইউনিট গুলো সম্বন্ধে কথা বলে নিলাম, এগুলোর ডেফিনেশনও কিন্তু তোদের পরীক্ষায় আসতে পারে। যেমন ধর এখানটাতে কাকে নিয়ে কথা বলেছি, লাইট ইয়ারকে নিয়ে কথা বলেছি। তো লাইট ইয়ার যাকে বাংলায় আমরা বলছি কি আলোক বর্ষ, এই ঘটনাটা কিরকম হয় না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ডিস্টেন্স, যে ডিস্টেন্সটা কে ট্রাভেল করে না আলো ট্রাভেল করে, কতদিনে না 1 বছরেতে। ওকে, তাহলে এই লাইট ইয়ার সেটাকে আমাদের বলছি কি আলো 1 বছরে, ওকে, শূন্য মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে, তাকে আলোকবর্ষ বলে। এবং সেই এক আলোকবর্ষের মান তার ডেরিভেশন তোদের তো আর এখনকার পয়েন্ট অফ ভিউ থেকে কাজে লাগবে না, তোদের সেটাকে মনেই রাখতে হবে। সেটার ভ্যালুস কত আসছে দেখ, 9.46 ইন্টু 10⁻15 মিটার। অবশ্যই এটাকে কিন্তু মুখস্থ করতেস। আরো একটা যেটা কথা সেটা আমরা শিখে নিলাম কি দূরত্ব পরিমাপের আরো একটা বড় একক, যেটা হচ্ছে কি আমাদের প্র্যাকটিক্যাল সব থেকে বড় একক, যার কথাটা কত শিখলাম না সেটাকে শিখলাম কি পারসেক। তো সেই পারসেককে শেখার আগে আমাদের আরো একটা জিনিস শিখে রাখা উচিত, সেটা হচ্ছে কি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ওকে, যেটাকে সংক্ষেপে AU লেখা হয়। এটাকে বা ইংরেজিতেই তোরা নামটাকে মনে রাখিস, যাকে বলছে কি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ওকে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা কিছুই নয়, সেটা হচ্ছে কি সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব। সূর্য থেকে পৃথিবীর যে গড় দূরত্ব, সেই সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে আমরা বলি কি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ওকে, এটাও তোদের জেনে রাখা উচিত। তাহলে সেটার ভ্যালুসটা কত চলে আসছে দেখতো, বা কথাটা কি চলে আসছে, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব। কেন গড় দূরত্বের কথা এলো, কেননা আমরা যদিও ধরে নিই কি পৃথিবী সূর্যের চারিদিকে সার্কুলার পাথ বরাবর ঘুরতে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা সার্কুলার পাথ নয়, সেটা হচ্ছে কি উপবৃত্তাকার পথ। উপবৃত্তাকার মানে ইলিপ্টিক্যাল পাথ, মানে এই সার্কেল হলে এরকম হতো, ইলিপ্টিক্যাল হলে পাথটাকে কি দেখছি এরকম ডিমের মতন পাথ দেখছি। তাহলে সূর্য থেকে পৃথিবীর যে অ্যাভারেজ ডিস্টেন্স বা গড় দূরত্ব, সেটাকে আমরা বলে নিলাম কত না অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এবং তোরা জানবি এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের মানটাও কিন্তু তোদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। সেটা করবি কত, 1.496 ইন্টু 10⁻11 মিটার। তাহলে এটা চলে গেল কার কথা, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এবং এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইকুয়াল টু মিটারের সাথে যে কনভার্সন, সেটাকেও তোদের আমি শিখিয়ে রাখলাম। ওকে, আচ্ছা, এরপরেতে যেটা আমাদের আলোচনা করব বলে আমরা এটাকে শিখতে গেলাম, সেটা হচ্ছে কি পারসেক। ওকে, সেই পারসেসটাকে আমাদের কি বললাম না, অবশ্যই তোদের বলে দিলাম কি সব থেকে বড় প্র্যাকটিক্যাল ইউনিট। ওকে, তাহলে এটা হচ্ছে কি সব থেকে বড় ব্যবহারিক ইউনিট, সব থেকে বড় ব্যবহারিক একক। ওকে, আর এখান থেকে আমাদের কি কথাটা বলছে, এই সব থেকে বড় ব্যবহারিক এককটা কিরকম ধরনের ডিফাইন করা আছে, সেটা হচ্ছে দেখ, ধর আমাদের ওই যে বৃত্তের চাপের মতো কনসিডারটা করছিলাম, সেই বৃত্তের চাপটার ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে এখানটা থেকে না, এখান থেকে অ্যাঙ্গেলটাকে ধরে নিতে হবে তোর কত না থিটা, সেই অ্যাঙ্গেলটাকে তোকে ধরতে হবে কার সঙ্গে সমান না 1 সেকেন্ডের সাথে সমান। ওকে, সেকেন্ডকে আমাদের কি করা হয় মাথায় দুটো ড্যাশ দিয়ে লেখা হয়। আর তোদের এখানটাতে ধরে নিতে হবে এই যে বৃত্তের চাপটা তৈরি করছে, সেই বৃত্তের চাপের দৈর্ঘ্যটা কত আসবে 1 অ্যাস্ট্রোনমিক্যাল। তাহলেতে এই যে দুটো পয়েন্টের মধ্যে দূরত্বটা অর্থাৎ এই ডিটা, সেটাকে বলবো কি আমরা পারসেক।
ওকে, তাহলে দেখ এটাকে কিন্তু বইয়ের কনভেনশনাল ওয়ের মতন করে তোরা ডেফিনেশনটা মুখস্থ করতে যাবি না, তোদের মনেও থাকবে না। তাহলে কিসের হিসাবে তো মনে করছিস? সেটা হচ্ছে কি দেখ তো, আমাদের এটাকে একটা বৃত্তের চাপের কনসেপ্ট দিয়ে মনে রাখতে হচ্ছে, এবং মনে রাখছে কি যে বৃত্তের চাপটা আছে সেই দৈর্ঘ্যটা কার সাথে সমান হতে হবে, না এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের সাথে সমান হতে হবে। অর্থাৎ এর ভ্যালুটাকে কত হতে হবে, 1.496 ইন্টু 10^11 এর সাথে সমান। অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে কার সাথে সমান হতে হবে, 1 সেকেন্ড। 1 সেকেন্ড মানে কত, না নিশ্চয়ই বুঝতে পারছিস, 1/60 ইন্টু 60 ডিগ্রি। ওকে, আর সেটাকেই তোদের যদি আবার এতে কনভার্ট করে নিস, তোর কি বলে রেডিয়ানে, তাহলে সেটা কত চলে আসবে, 1/60 ইন্টু 60 ইন্টু পাই/180 রেডিয়ান। তাহলে এই দুটো জিনিস যদি জেনে যাস, তোরা নিশ্চয়ই বলতে পারবি কি কি রুলস ছিল। সেটা রুলসটা কি ছিল দেখ তো, তোরা পড়েছিলিস এস ইকুয়াল টু আর থিটা। তাহলে আমাদের আর এর ভ্যালুটা জানার জন্য এত গল্প করছিলাম, সেটা ইকুয়াল টু কত আসতো, এস বাই থিটা। এস এর জায়গাতে এই ভ্যালুসটাকে বসিয়ে দিবি 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের, থিটার জায়গায় বসিয়ে দিবি কত, 1 সেকেন্ডের। তাহলে এই ভ্যালুস গুলোকে তোরা যদি বসিয়ে দিস, তাহলেই তোরা পেয়ে যাবি কত, পারসেকের ভ্যালু পেয়ে যাবি। এবং সেই পারসেকের ভ্যালু যেটা তোদের আমি আগের পেজ পাতাতেই লিখে দিলাম, তার ভ্যালুস তোরা কত করে নিবি, সেটা হচ্ছে দেখ ওই 3.08 ইন্টু 10^16 মিটারের কাছাকাছি। ওকে, তো দেখ দৈর্ঘ্য পরিমাপের এই তিনটে এককের কথা তোদের আমি শিখিয়ে রাখলাম। এটাকে কিন্তু যে কোনো এমসিকিউ এর ক্ষেত্রে অবশ্যই আসতে পারে, এবং এটা আসার চান্সও আছে, তো ভালোভাবে এটাকে নিয়ে রেডি থাকবি। হলো কথা। এরপরে তো আমরা অন্য কথায় চলে যাব। এটাকে আমরা আলোচনা করে নিলাম, এটাকে আমরা শিখে নিলাম। আচ্ছা, এরপরে তো তোরা চলে আয়। না, দূরত্ব পরিমাপের জন্য, অর্থাৎ অনেক দূরে দূরত্ব পরিমাপ করার জন্য আমাদের আরো একটা মেথড আছে, যে মেথডটাকে আমরা বলছি কি, না এই ইকো মেথড বা রিফ্লেকশন মেথড। কিরকম কথা, তোরা ক্লাস 9 এর বই থেকেই পড়েছিস এটাকে। না আমরা যদি এখান থেকে কথা বলি, সেই কথাটা আমাদের কি হয়, না দূরের কোনো দেয়ালে থেকে ধাক্কা লাগে, ধাক্কা লেগে আবার সেখান থেকে আমার কাছে ফিরে আসে। কি করতে পারি আমরা, এদের মাঝে সেই আমাদের এখান থেকে সাউন্ডটা গেল, গিয়ে ধাক্কা লাগলো, লেগে আবার আমার কাছে ফিরে এলো, এর মাঝে কতখানি সময় ব্যবধান হচ্ছে সেটাকে আমরা মেজার করে নিতে পারি। তো সেই সময়ের ব্যবধানকে মেজার করে নিয়ে দূরত্বটাকে মেজার করার যে টেকনিক, সেই টেকনিকটাকে আমাদের বলা হয়েছে কি, না ইকো মেথড। কিরকম কথা বলা হয়েছে দেখ, না আমাদের এই ইকো মেথডটাকে কিসের কাজে ব্যবহার করা হয় সেটা বলা হচ্ছে, দেখ দিস মেথড ইজ ইউজ টু মেজার দ্য ডিস্টেন্স অফ এ হিল। তাহলে আমাদের কি বলা হচ্ছে, পাহাড়ের দূরত্ব মেজার করার জন্য। কেন পাহাড়ের দূরত্বের কথাই বললাম, না আমরা যে কথাটা বলছি, বা আমরা যে সাউন্ডটাকে পাঠাচ্ছি, বা আমরা যে লাইটটাকে পাঠাচ্ছি, তুই যা কিছুই বল, সেটাকে কোনো একটা দূরেতে লার্জ অবজেক্ট থেকে রিফ্লেক্ট হয়ে আমার কাছে ফিরে আসতে হবে। তার মানে কি, এখানে তো রিফ্লেকশন হতে হবে। সেটা তো আর এরকম অনুভূমিক কোনো তল হলে, মানে হরাইজন্টাল কোনো তল হলে আর সেখান থেকে তার রিফ্লেক্ট হয়ে আসতে পারবে না। তার জন্য আমাদের কি দরকার, একটা এরকম বড় কোনো পাহাড় দরকার, যে পাহাড় থেকে আমি কথাটা বললাম সেখানে থেকে ধাক্কা লাগলো, বা যে লাইটটা পাঠালাম সেটা সেখানে থেকে ধাক্কা লাগলো, লেগে রিফ্লেক্ট হয়ে আমার কাছে আবার ফিরে এলো। তো সেই জন্য কি দরকার, আমাদের একটা বড় হাইট দরকার। সেটা কোথার ক্ষেত্রে পাওয়া যায়, সেটা সাধারণত বড় পাহাড়ের ক্ষেত্রে আমাদের পাওয়া যায়। সেই জন্য এখানটাতে বলা হয়েছে কি, না সেই জন্য এখানটাতে বলা হয়েছে যে এই মেথডটা অর্থাৎ ইকো মেথডটা আমরা একটা পাহাড়ের হাইট দূরত্বকে মেজার করার কাছে ব্যবহার। তো এবারেতে কথাটা কি করছি দেখ, আহ, এখান থেকে বলা হলো কি দেখ, এ গান ইজ ফায়ার্ড টুয়ার্ডস দ্য হিল
and the time interval between the instant of firing the gun and the instant of hearing the echo of the gunshot is noted. কিরকম কথা বলা হলো? না দেখ, আমাদের একটা আওয়াজ তৈরি করতে হবে, যে আওয়াজটা গিয়ে পাহাড়ে ধাক্কা লেগে আমাদের কাছে ফিরে আসবে। আমি যে কথা বলছি এই আওয়াজের আর কত জোর হয়? খুবই কম। আমার আওয়াজটা তোদের কান অব্দি পৌঁছায় না, তো আর সেটা পাহাড় অব্দি পৌঁছবে কি করে, তাই না? তো সেই রকম ভাবে কথা কি আসছে, তো আমাদের জোরে আওয়াজ দরকার। তো জোরে আওয়াজ বলতে গেলে আমরা কি করতে পারবো? বন্দুকের গুলির আওয়াজ করলাম, গুলিটাকে যখন ছুঁড়ে দিলাম সেটা কি করে? একটা জোরে সাউন্ড করে। সেই জোরে সাউন্ডটা কি করে না, দূরের কোনো পাহাড়েতে গিয়ে আমাদের ধাক্কা লাগে, ধাক্কা লেগে আবার সেখান থেকে ফিরে আসে। তাদের মাঝের যে সময়ের ব্যবধান সেটা আমরা স্টপ ওয়াচ দিয়ে বা ঘড়ি দিয়ে আমরা কি করলাম, মেজার করে নিলাম। আর কি কথা বলা হলো দেখ, this is the time taken by the sound to travel from the observer to the hill and back to the observer। তাহলে এই যে সময়ের ব্যবধানটা, এই সময়ের ব্যবধানে কি হয়েছে, শব্দটা এখান থেকে পাহাড় অব্দি গেছে, পাহাড়ে ধাক্কা লেগেছে, ধাক্কা লেগে আবার আমার কাছে ফিরে এসেছে। ওকে, এই সময়ের ব্যবধানটা। আর এখান থেকে কিসের কথা বলা হচ্ছে দেখ, আর এখান থেকে বলা হচ্ছে এর মাঝে আমরা কার কথা জানবো, সেটা হচ্ছে যে দেখ এই কথাগুলো। এক নম্বর হচ্ছে কি ভি, ভিটাকে বলা হচ্ছে কি ভেলোসিটি অফ সাউন্ড। এস, এসটাকে বলা হচ্ছে কি ডিস্টেন্স অফ দ্য হিল ফ্রম দ্য অবজার্ভার। ওকে, তাহলে দেখ এখান থেকে কথা বললাম কি, আমরা ঘড়ি থেকে মেজার করে নিয়েছি। ঘড়ি থেকে কি মেজার করে নিয়েছি না, টোটাল টাইম টেকেন। এই সময়ের মধ্যে কি হয়েছে না, শব্দটা এখান থেকে পাহাড়ে গেছে, আবার পাহাড় থেকে ফিরে এসছে। তাহলে এখানটা থেকে কথা দেখ, এই যদি আমাদের এরকম ঘটনাটা হয়, এখান থেকে শব্দটা জেনারেট করলাম, শব্দটা এখান থেকে এখান অব্দি গেল, মানে কি এখান থেকে পাহাড় অব্দি যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা যদি এস হয় সেটা ট্রাভেল করে গেল, আবার ওখান থেকে এখানেতে ফিরে এলো, মানে আবার এখানেতে এস ডিস্টেন্স ট্রাভেল করলো। তাহলে টোটাল দূরত্ব সে কতখানি অতিক্রম করলো না, সেটাকে তোরা বলতে পারবি? টোটাল দূরত্ব অতিক্রম করলো, তাহলে দেখ এখানটা থেকে আমরা কি দেখলাম না, টোটাল দূরত্ব অতিক্রম করলো কতখানি, সে টোটাল দূরত্ব অতিক্রম করলো 2s। এবারে তো আমরা কি জানি, সবাই ফর্মুলা শিখেছি, দেখ দূরত্ব ইকুয়াল টু কত হয় না, বেগ ইনটু সময়, তাই তো? তাহলে দেখ আমরা স্টপ ওয়াচ দিয়ে কি করে নিয়েছি না, স্টপ ওয়াচ দিয়ে আমরা সময়টাকেও মেজার করে নিয়েছি, ধরে নিচ্ছি সেই সময়টা হচ্ছে কতখানি, ক্যাপিটাল টি। এবারে তো আমাদের কিসের কথা আছে, এবারে তো আমাদের কথা আছে হচ্ছে কি বেগ। বেগ মানে এখানেতে কার বেগ না, নিশ্চয়ই বুঝতে পারছিস শব্দের বেগ। শব্দের বেগ কত হয় আমরা সবাই শিখেছি, 340 মিটার পার সেকেন্ড হয়। তো ঠিক আছে, সেখানেতে বেগের কথাটা কত আসছে সেটা আমি পরে বসাচ্ছি, কিন্তু এটুকুনি বলতে পারবো কি এখানেতে যেটাকে পাঠালাম সেটার বেগটা কত হলো, সেটার বেগ হলো বেগ ভি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 2s ইকুয়াল টু কত, ভি ইন্টু টি। তাহলে দূরত্ব, সেই দূরত্বটা কত পেয়ে যাব, ভি ইন্টু টি বাই 2। তাহলে আমাদের এখান থেকে কি দেখলাম, শব্দের গতিবেগ আমি যদি জেনে থাকি, স্টপ ওয়াচ দিয়ে আমি যদি দুটো সাউন্ড শোনার মাঝের সময়ের ব্যবধানকে ক্যালকুলেট করে ফেলতে পারি, তখন সেটাকে আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই, আমি কি পেয়ে যাব না, ওই পাহাড়ের দূরত্বটাকে আমি কিন্তু মেজার করে ফেলতে পারবো। তাহলে এই গেল কি আমাদের টেকনিক, যে টেকনিকটাকে অ্যাডপ্ট করে আমরা কি করে দিতে পারবো আহ, না, দূরে থাকা পাহাড়ের দূরত্বটাকে মেজার করে দিতে পারবো। হলো? তাহলে এই জিনিস আমরা শিখে নিলাম, আরামসে আমরা করতে পারবো। এর পরেতে আমরা যেটা করব সেটা হচ্ছে কি দেখতো, এর পরেতে আমরা করব এই যে পাহাড়ের দূরত্বটাকে আমরা মেজার করেছি না ভাই, এই পাহাড়ের দূরত্বটাকে আমরা কাজে লাগাতে পারবো, অনেক জায়গাতেই কাজে লাগাতে পারবো। আর কথা কি আসছে দেখ, 1 মিনিট ওয়েট কর। মেজারমেন্ট অফ লার্জ ডিস্টেন্স তোদের শিখিয়ে দিলাম, মেজারমেন্ট অফ অ্যাঙ্গুলার ডায়ামিটার সেটাকেও শিখিয়ে দিলাম। ইকো মেথডেতে বা রিফ্লেক্সার মেথডেতে তোদেরকে আমি শিখিয়ে দিলাম দূরের কোনো অবজেক্টের ডিস্টেন্সকে মেজার করব কি করে, অর্থাৎ s ইকুয়াল টু vt বাই 2, এটাকেও আমরা তোদের শিখিয়ে দিলাম। এরপরেতে কথা আসছে কি দেখ তো, আমরা এরকমও করতে পারি,
ইন প্লেস অফ সাউন্ড ওয়েভ, অর্থাৎ সাউন্ড ওয়েভের বদলেতে আমরা কাকে পাঠাতে পারি, না লেজার ক্যান বি ইউজড ফর দ্য মেজারমেন্ট অফ দ্য ডিস্টেন্স অফ দ্য মুন। এবারেতে দেখ সাউন্ডকে আমরা কত অবধি পৌঁছাতে পারছিলাম, না পাহাড় অবধি পৌঁছছিলাম। তাহলে দূরে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব মেজার করবো, সেখানে তো তার শব্দকে পাঠাতে পারবো না, কেন সে তো মহাকাশে, তো সে মিলিন হয়ে যাবে। তাহলে দূরের কোনো জিনিসকে যখন দেখবো, মানে পৃথিবীর বাইরে কি আছে, চাঁদ, তাকে পাঠাতে গেলে কি করব, না লেজার লাইট পাঠাবো। তাহলে লেজার লাইট কি হয়, না হাইলি ডিরেকশনাল হয় এবং তার কাছে এনার্জি অনেক বেশি থাকে। সেই লেজার লাইটটা তোদের কি করবে, এখান থেকে চাঁদ অবধি যাবে, গিয়ে চাঁদে রিফ্লেক্টেড হয়ে আবার পৃথিবীতে ফিরে আসবে এবং আমরা সেখান থেকে কি করতে পারবো, সেখান থেকে তাদের মধ্যে সময়ের ব্যবধান অর্থাৎ এই টিটাকে মেজার করতে পারবো। আর সেখান থেকে আগেরটার ক্ষেত্রে কি নিয়েছিলাম, না সাউন্ডের ভেলোসিটি নিয়েছিলাম, এটার ক্ষেত্রে কার ভেলোসিটি নেব, না আলোর ভেলোসিটি নেব। তাহলে এই রকম ভাবে আমরা এখান থেকে কি করে ফেলতে পারবো, দেখতো এখান থেকে আমরা করে ফেলতে পারবো c/t/2 করে আমরা কি করতে পারবো, না h টাকে মেজার করতে পারবো। তাহলে দেখ এখানটাতেও কি হচ্ছে, পৃথিবী থেকে চাঁদে যাচ্ছে, আবার চাঁদ থেকে আমাদেরকে ফিরে আসছে, না লাইটটা ফিরে আসছে, দূরত্ব অতিক্রম কতখানি করছে, 2s। সেটা ইকুয়াল টু আমাদের কি শিখেছি, ভেলোসিটি ইনটু টাইম। এখানেতে কার ভেলোসিটি, লাইটের ভেলোসিটি, তাই c ইনটু t দেয়া হলো এবং s ইকুয়াল টু তাহলে তোর কত চলে আসবে, ct/2, যেটাকে তোর এখানেতে মেনশন করে দেয়া আছে, রাইট। এখানেতে লাইটের ভেলোসিটি যেটা হচ্ছে কি সব থেকে বেশি, তার ভ্যালুসটা কত দেয়া আছে, 3 ইনটু 10⁻m/s। এই যে 3 ইনটু 10⁻m/s, এটাকেই বলা হয় কি তোর শূন্য মাধ্যমে আলোর বেগ। ওকে, এটুকুনি জিনিসকে তোরা কিন্তু রেডি করবি। আচ্ছা, আরো একটা জিনিস তোদের ইনফরমেশনের জন্য আমি তোদেরকে শিখিয়ে রাখি, হয়তো তোদের এই মুহূর্তে সেটা দরকার পড়বে না, কিন্তু সেটাকে অ্যাজ এ ইনফরমেশন তোরা শিখে রাখবি। সেটা হচ্ছে কি, এই লেজার, এই লেজার পুরো কথাটা কি। অনেক জায়গাতেই তোদের অনেক কোয়েশ্চেনেতেই সেটা হয়তো আসতে পারে। এই লেজার পুরো কথাটা একটু শিখে রাখ। সেটা হচ্ছে কি, লাইট অ্যাম্প্লিফিকেশন, লাইট অ্যাম্প্লিফিকেশন light amplification by stimulated emission of radiation, by stimulated emission of radiation। ওকে, এটা যদি তোদের কেউ কখনো কোনো এমসিকিউ তে জিজ্ঞাসা করে, তোরা যাতে সেটাকে ভালোভাবে করে নিতে পারিস তার জন্য শিখিয়ে রাখলাম। দেখ এখান থেকে এল, এখান থেকে আমাদের অ্যাম্প্লিফিকেশনের এ, স্টিমুলেটেড এর এস, এমিশনের ই, আর রেডিয়েশনের আর। এই কথাগুলোকে নিয়েই আমাদের কি তৈরি করা হয়েছে, না পুরো কথা লেজার তৈরি করা হয়েছে। তাহলে আমাদের দুটো মেথড শিখলাম, ইকো মেথডের সাহায্যে কি শিখলাম, না পাহাড়ের দূরত্বকে মেজার করব, আর রিফ্লেকশন মেথডের সাহায্যে আমরা কাকে ব্যবহার করলাম, না চাঁদের দূরত্বকে মেজার করলাম। ইকো মেথডের মধ্যে শব্দকে ব্যবহার করেছিলাম, আর রিফ্লেকশন মেথডের সময় আমি কাকে ব্যবহার করলাম, লেজার লাইটকে ব্যবহার করলাম। এইভাবে আমি করতে পারলাম কি, না মানে দূরে থাকা কোনো অবজেক্টের ডিসটেন্সকে মেজার করে দিলাম। তাহলে এগুলো ছিল কি অনেক বেশি দূরত্বকে মেজার করার গল্প। এবারে তো এরকম তো হতে পারে খুব ছোট্ট ডিসটেন্সকে মেজার করব, তার জন্য স্যার কি প্রসিডিওর আছে, না ভাই নিশ্চয়ই প্রসিডিওর আছে। দেখো সেটাতে কি বলা হচ্ছে, তার জন্য দেখো এখানটাতে গল্প কি আসছে। এখানটাতে এবারে আমরা কি নিয়ে ডিসকাশন করতে যাচ্ছি, দেখ এখান থেকে ডিসকাশন করতে যাচ্ছি কি, এস্টিমেশন অফ ভেরি স্মল ডিস্টেন্স, অর্থাৎ খুবই ক্ষুদ্র দূরত্বকে মেজার করার যে গল্প, সেটার জন্য আমরা এবারেতে আলোচনা করতে যাচ্ছি। কি রকম কথা বলছি, কি কি করছি দেখতে থাক। দেখ খুব ক্ষুদ্র দূরত্বকে মেজার করার জন্য আমাদের যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি, দেখ ইলেকট্রন মাইক্রোস্কোপ। ওকে, তাহলে খুব ক্ষুদ্র দূরত্বকে মেজার করার জন্য আমি কাকে ব্যবহার করছি, না ইলেকট্রন মাইক্রোস্কোপকে ব্যবহার করছি। হলো, এবারেতে দেখ এখান থেকে কথা কি বলা হয়েছে, ফর ভিজিবল লাইট, অর্থাৎ কি দৃশ্যমান আলোর জন্য দ্য রেঞ্জ অফ ওয়েভলেংথ ইজ অ্যাবাউট 4000 অ্যাংস্ট্রম টু 7000 অ্যাংস্ট্রম।
তাহলে এটাও কিন্তু তোদের একটা ইনফরমেশন, এটাও তোদের কিন্তু মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে কি দৃশ্যমান আলোর আমাদের ওয়েভ লেন্থের অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য কত থেকে কত অবধি ভ্যারি করতে পারে, না সেটা হচ্ছে কি 4000 অ্যাংস্ট্রম থেকে 7000 অ্যাংস্ট্রম অবধি ভ্যারি। এটাও কিন্তু একটা এমসিকিউ হিসাবে পড়তে পারে। আর তোদের অসুবিধা থাকতে পারে কি অ্যাংস্ট্রম কি জিনিস, তো অ্যাংস্ট্রম কি জিনিস সেটা জানার জন্য এখানেতে কত লেখা আছে দেখ তো, 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -10 মিটার। ওকে, তো এর পরেতে কথা কি বলা হয়েছে দেখ তো, হেন্স an optical microscope cannot resolve the particle smaller than the size smaller than this। তাহলে আমাদের এখান থেকে কি কথা বলা হচ্ছে বা কেন বলা হচ্ছে দেখ, সেটা হচ্ছে পয়েন্ট এরকম, আমাদের যে নর্মাল লাইট মানে ভিজিবল লাইট দিয়ে আমরা সব থেকে কত ডিস্টেন্স কম মেজার, ভিজিবল লাইট দিয়ে সব থেকে কম ডিস্টেন্স সেটাকেই মেজার করা যাবে যেটা হবে কি তার ওয়েভ লেন্থের কাছাকাছি। রাইট, পয়েন্টটা বুঝতে পেরেছিস? তাহলে কোন জিনিসের ওয়েভ লেন্থ যতটা হবে তার দ্বারা মেজার্ড করা কোন লেন্থটা সেটা সেই রেঞ্জেই থাকবে। তাই এখান থেকে বলা হচ্ছে কি না দৃশ্যমান আলোর আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কত হয়, 4000 থেকে 7000 অ্যাংস্ট্রম হয়। তাই তার থেকে ছোট কোনো দৈর্ঘ্যকে কিন্তু আমরা আমাদের এই দৃশ্যমান আলো দিয়ে মেজার করতে পারবো না। সেই জন্যই আমাদের কি করা হয়েছে না এই ইলেকট্রন মাইক্রোস্কোপের ব্যবহার করা হয়েছে। এই ইলেকট্রন মাইক্রোস্কোপের কথাতে বলা হয়েছে কি না দেখ এখানেতে ইলেকট্রন বিমস আর ফোকাস প্রপারলি ডিজাইনড উইথ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডস। তাহলে কথা কি হলো না যেহেতু আমাদের 4000 অ্যাংস্ট্রম থেকে 7000 অ্যাংস্ট্রমের থেকে ছোট ডিস্টেন্সকে আমরা কি করছি না আমাদের ভিজিবল লাইট দিয়ে মেজার করতে পারছি না, তাই আমরা করলাম কি না তার থেকে একটা মডিফাইড ডিভাইসকে ব্যবহার করার চেষ্টা করলাম, যে মডিফাইড ডিভাইসের নাম দিলাম কি ইলেকট্রন মাইক্রোস্কোপ। আর এই ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষেত্রে করা হয় কি না ইলেকট্রন গুলোকে একটা গতিশক্তি দেয়া হয় কিসের সাহায্যে, না আমাদের তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের সাহায্যে আমরা কি করি না তাকে প্রপার একটা গতিশক্তি দিই। কেন গতিশক্তি দিই, কেননা কোনো পার্টিকেলের কাছে যদি আমাদের একটা ভালো গতিশক্তি না থাকে সেটা কিন্তু অনেক দূর অব্দি যেতে পারবে না, মানে সামনে সামান্য কিছু বাধা পেলেও সে সেখানটাতে কি হয়ে যাবে নিজে থেকে প্রতিহত হয়ে যাবে। সেই জন্য আমাদের কি করা হয় ইলেকট্রিক বিমকে আমাদের একটা প্রপারলি ফোকাস করা হয়, অর্থাৎ একটা প্রপার গতিশক্তি দেয়া হয় যাতে করে সে কি করে না একটা দূরত্ব অব্দি পৌঁছে পারে। দেয়া হয়ে বলা হয়েছে কি দেখ, the resolution of such an electron microscope is limited finally by the fact that electrons can also behave as waves। এবারে দেখ এখানে তো মুশকিল আছে, দেখ তোদের কেমিস্ট্রির সময়তে তোরা পড়ছিস না কোনো পার্টিকেলেরই দুটো ধর্ম থাকে, একটা থাকে কি ওয়েভ আর একটা থাকে কি তার পার্টিকেল ধর্ম। তাহলে ইলেকট্রনেরও কি থাকে ওয়েভ ধর্ম থাকে। তাহলে সেই জন্য আমাদের এখান থেকে কথা কি বলে নিলাম না যদিও আমরা ইলেকট্রিক ইলেকট্রনকে আমরা জোরে একটা ভেলোসিটি দিয়ে পাঠাচ্ছি কিন্তু তার ওয়েভ প্রপার্টি থাকার জন্য আমাদের কি শিখে নিয়েছি না তার ওয়েভ প্রপার্টি থাকার জন্য সেটাও ম্যাক্সিমাম যত ভ্যালুকে মেজার করতে পারবে সেটা লিমিটেড। তাই তোর এখানটাতে কথা কি বলা হয়েছে দেখ যে ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষেত্রে তার একটা লিমিটেশন থাকার জন্য এখানটাতে কি বলা হয়েছে না এই মাইক্রোস্কোপ গুলোকেও এই তোদের 0.6 অ্যাংস্ট্রম এতখানি দূরত্বকে বা এতখানি লেন্থকে মেজার করার কাজেই ব্যবহার করতে। তাহলে দেখ দৃশ্যমান আলো দিয়ে কি শিখলাম 4000 থেকে 7000 অ্যাংস্ট্রমের মতো ছোট দূরত্বকে মেজার করতে পারবো। আর ইলেকট্রন মাইক্রোস্কোপকে দিয়ে আমাদের কি করতে পারবো না 0.6 অ্যাংস্ট্রম অব্দি দূরত্বকে আমরা মেজার করতে পারবো। অবশ্যই বুঝতে পারছিস তার থেকে একটা ছোট লেন্থ, তার থেকে আরো ছোট লেন্থকে মেজার করতে গেলে আমাদের কি করা হয়েছে না সেটাকে বলা হয়েছে দেখ টানেলিং মাইক্রোস্কোপি ব্যবহার করতে বলা হয়েছে। ওকে, তাহলে দেখ আমাদের ছোট দূরত্বকে মেজার করার জন্য কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হয়, সেই অসুবিধার জন্য আমাদের যত দিন গেছে তত আমাদের ডেভেলপড করেছি। ডেভেলপড করার সময় আমাদের কি কি কথা এসছে, প্রথমে হয়েছিল কি দৃশ্যমান আলো, তারপরে এলো কি ইলেকট্রন মাইক্রোস্কোপ, তারপরে থেকে এলো টানেলিং মাইক্রোস্কোপ। এবং এটা বলা হচ্ছে কি দেখ তো টানেলিং মাইক্রোস্কোপ দিয়ে আমরা কি করতে পারি, টানেলিং মাইক্রোস্কোপ দিয়ে আমরা কোন মলিকুলের সাইজ কত হবে, ইট ইজ পসিবল টু এস্টিমেট দ্য সাইজ অফ মলিকুলস। তাহলে মলিকুলের মতন ছোট সাইজ যেটার অর্ডার খুবই কম হয় সেটা অবধিও কিন্তু আমরা টানেলিং মাইক্রোস্কোপ দিয়ে মেজার করতে পারবো।
আর মলিকুলের ছোট সাইজকে মেজারমেন্ট করার জন্য আমাদের কাছে কিন্তু আরো একটা ইন্টারেস্টিং টপিকস আছে বা ইন্টারেস্টিং পদ্ধতি আছে, যেটাকে আমরা বলি কি অ্যাভোগাড্রোস মেথড। ওকে, এই অ্যাভোগাড্রোস মেথডটা হচ্ছে কি একটা সিম্পল মেথড, যে সিম্পল মেথডটাকে দিয়ে আমরা কি করতে পারি না কোনো মলিকুলার সাইজকে মেজার করতে পারি। যেমন বা সাধারণত আমাদের যেটাকে করা হয় এই অ্যাভোগাড্রোস মেথডের সাহায্যে খুব ছোট একটা মলিকুলার সাইজকে মেজার করা হয়, এবং সেটা কার মলিকুলার সাইজকে মেজার করা হয়, সেটা হচ্ছে দেখতো এই ওলেইক অ্যাসিডকে বা ওলিক অ্যাসিডের আমাদের কি করতে পারি না মলিকুলার সাইজকে মেজার করতে পারি। কি বলা হয়েছে দেখ, অলিভ অ্যাসিড সেটা হচ্ছে কি একটা সোপি লিকুইড, এবং তার মলিকুলার সাইজটা কতখানি হয় না সাধারণত 10⁻⁻10 মিটার। ওকে, অর্থাৎ এই পদ্ধতির সাহায্যে অর্থাৎ অ্যাভোগাড্রোর মেথডের সাহায্যে আমরা অলিক অ্যাসিডের মলিকুলার রেঞ্জ বা আপ টু 10⁻⁹ মিটার অব্দি যে লেন্থটা সেটাকে আমরা মেজার করতে পারছি। এখানেতে করা হয় কি রকম ভাবে দেখতো, দেখ বা প্রথমে তো আমরা বলে নিই এই আইডিয়াটার পিছনে তো আমাদের রুলস কি বলছে। এই আইডিয়াটার পিছনে তো বেসিক যে ফরম্যাট সেটা হচ্ছে কি দেখতো না, আহ, এই আমাদের যে অলিক অ্যাসিডটা সেটা কি করতে পারে মোনোমলিকুলার লেয়ার ফর্ম করতে পারে, তার জন্যই আমাদের এটাকে ব্যবহার করা সুবিধাজনক। মোনোমলিকুলার লেন্থ বলতে কি না সেটা পাতলা হয়ে গেলে যদি আমাদের এরকম সারফেস গুলোকে দেখি এখানে তো একটাই মলিকুল, এখানে একটা এখানে একটা, এরকম করে সে কি করবে না সে একটা সারফেস তৈরি করতে পারে। তো আমরা কি করি অলিক অ্যাসিডটাকে পাতলা করতে করতে খুব পাতলা করে দিই, যাতে করে সে জলের উপরে একটা পাতলা সারফেস কে ক্রিয়েট করতে পারে, রাইট? তো তার জন্য আমরা করছি কি দেখ, তার জন্য আমরা করছি কি প্রথমে অলিক অ্যাসিডের আমরা কিনি না 1 সেন্টিমিটার কিউব ভলিউম। তাহলে আমরা একটা খুব কম ভলিউম নিয়ে নিলাম অলিক অ্যাসিডের। কোথায় নিয়ে নিলাম না অ্যালকোহলের মধ্যে। কিসের জন্য? টু মেক এ সলিউশন, মানে কি একটা দ্রবণ তৈরি করতে। কিসের না কতখানি সাইজের না 20 সেন্টিমিটার কিউবের একটা দ্রবণ। ওকে, তাহলে দেখ যখন আমরা বললাম কি না 1 সেন্টিমিটার কিউব অলিক অ্যাসিড নিলাম, নিয়ে আমাদের কি করলাম না একটা অ্যালকোহলের মধ্যে সেটাকে ডিজলভ করে দিলাম মানে দ্রবীভূত করে দিলাম, তারপরে আমাদের কি করলাম না একটা দ্রবণ তৈরি করলাম। তাহলে তার মধ্যে আমাদের অলিক অ্যাসিডের কনসেন্ট্রেশন কত আসবে, দেখ অলিক অ্যাসিড তো আছে 1 সেন্টিমিটার কিউব, এখন টোটাল দ্রবণটার ভলিউম কত হয়ে গেছে না টোটাল দ্রবণটার ভলিউম হয়ে গেছে দেখ না 20 সেন্টিমিটার কিউব। তাহলে এখন তার মধ্যে অলিক অ্যাসিড আছে কত 1/20 সেন্টিমিটার কিউব, রাইট? এবারেতে আমরা সেটাকে আরো পাতলা করার জন্য কি করেছি না আরো পাতলা করার জন্য ওই যে নতুন দ্রবণটা তৈরি হয়েছে সেখান থেকে 1 সেন্টিমিটার কিউব নিয়েছি, নিয়ে তাকে কি করেছি আরো ডাইলিউট করে সেটার ভলিউম আমরা তৈরি করেছি কত না 20 সেন্টিমিটার কিউব অব্দি ভলিউম তৈরি করেছি। তাহলে দেখ নতুন দ্রবণটাতে আমাদের অলিক অ্যাসিডের কনসেন্ট্রেশন কত থাকবে, আগে ছিল সেটা 1/20, এখন আমি সেটাকে আরো পাতলা করলাম। আরো কত ভাবে পাতলা করলাম না আগে আমরা যা তৈরি করেছিলাম সেটার এক ড্রপকে মিশিয়ে আবার আরো করলাম কি 20 সেন্টিমিটার কিউব করলাম। তাহলে এখন নতুন যে জিনিসটা তৈরি হলাম সেই নতুন সলিউশনের মধ্যে এখন অলিক অ্যাসিডের কনসেন্ট্রেশন কত চলে আসবে, সেটা দেখ এখানটাতে আমরা মেনশন করেছি 1/20 × 20 সেন্টিমিটার কিউব অলিক অ্যাসিড তৈরি করেছি, রাইট? এরপরে কি বলেছি আমরা যে পাতলা অলিক অ্যাসিডটাকে তৈরি করেছি সেটাকে আমরা কি করেছি না হালকা করে ছড়িয়ে দিয়েছি। কোথায় ছড়িয়ে দিয়েছি না হালকা করে আমরা জলের সারফেসের উপরেতে ছড়িয়ে দিয়েছি। তো জলের সারফেসের উপর ছড়িয়ে দিলে সেটা কি করবে না সেটা জলের সারফেসের উপর স্প্রেড আউট করে যাবে। তো জলের সারফেসের উপরেতে যখন সেটা স্প্রেড আউট করে গেল তখন আমাদের কি রকম কথা দেখতে পাচ্ছি দেখতো, দেখ আমরা তো জলের সারফেসের উপর আর একটা ড্রপ অফ লিকুইড কে দিইনি, আমরা জলের সারফেসের উপরেতে কি করেছি দেখ n খানা ড্রপ অফ লিকুইড কে দিয়েছি। ওকে, তাহলে n খানা ড্রপ অফ লিকুইড কে দিলে টোটাল ভলিউম কতখানি পেয়ে গেলাম, টোটাল ভলিউম পেয়ে গেলাম n ইনটু v সেন্টিমিটার কিউব। ধরে নিয়েছি কি এক একটা ড্রপের ভলিউম হচ্ছে কত v সেন্টিমিটার কিউব করে। এবার দেখ এক একটা ড্রপের ভলিউম যদি v সেন্টিমিটার কিউব হয় তাহলে n খানা ড্রপের ভলিউম কত আসছে n ইনটু v সেন্টিমিটার কিউব। এবার তার মধ্যে অলিক অ্যাসিড আছে কতখানি, কেননা এক
অলিক অ্যাসিডের কনসেন্ট্রেশন কত ছিল 1/20 × 20, তাহলে পুরো ভলিউমটার কতখানির মধ্যে অলিক অ্যাসিড থাকছে সেটা আসছে কত NV × 1/20 × 20 সেন্টিমিটার কিউব। এর পরেতে কি বলা হয়েছে না দেখ এই সলিউশনটা কিন্তু খুব একটা মানে খুবই তাড়াতাড়ি কি করেছে না তো ওয়াটার সারফেসের উপরেতে সে যখনই স্প্রেড করে গেছে তখন আমরা কি বলতে পারছি দেখ তো তখন বলতে পারছি দেখ আমাদের সে খুব পাতলা হয়ে ছড়িয়ে গেছে। খুব পাতলা হয়ে যখন কেউ ছড়িয়ে যায় তখন কি বলতে পারিস দেখ না খুব পাতলা হয়ে ছড়িয়ে গেছে, তার একটা হালকা থিকনেস আছে। ওকে, তাহলে দেখ আমাদের কি করতে পারি এরকম সে মনে কর একটা তোর স্ফেরিক্যাল ফর্মেতে খুব পাতলা হয়ে ছড়িয়ে গেছে, তাহলে এটার কি এই ভলিউম বলতে গেলে তোরা কত বলতে পারবি? এটার ভলিউম বলতে গেলে বলতে পারবি এর যে সারফেস এরিয়া আছে অর্থাৎ 4πr² ইনটু তার থিকনেস, তাই না? তাহলে আমাদের এখান থেকে কি দেখলি তোদের আগে আমাদের ভলিউম কত ছিল? আগে ভলিউম ছিল হচ্ছে আমাদের দেখ ওই যে NV ডিভাইডেড বাই 20 × 20, সেটা ছিল কি অলিক অ্যাসিডের ভলিউম। এখন সেটা পাতলা হয়ে ছড়িয়ে গেছে গিয়ে কত চলে এলো 4πr² ইনটু থিকনেস। তাহলে এখন থিকনেস বলতে গেলে আমরা কত করে দেবো দেখ তো NV ডিভাইডেড বাই 20 × 20 × a। তাহলে আমাদের এখন নতুন থিকনেসের ভ্যালুস কত চলে আসবে মানে যেটা আমাদের এক একটা মলিকুলার সাইজের ভ্যালু চলে আসবে সেটার ভ্যালুসটা আমাদের কত বলে দিলাম না NV ডিভাইডেড বাই 20 × 20 × a। তাহলে এই প্রসিডিওরেতে আমরা কি করতে পারবো না এই প্রসিডিওরের সাহায্যে আমরা অলিক অ্যাসিডের থিকনেসটাকে কিন্তু আমরা মেজার করে ফেলতে পারবো। ওকে, তাহলে দেখ আমাদের এখান থেকে প্রসিডিওরের কথা কিরকম ভাবে শিখে নিলাম। দেখ অলিক অ্যাসিডটা এতটাই পাতলা হয়েছিল যে তার মানে মলিকুলার থিকনেসটা কি হয়ে গেল মানে মলিকুলার সাইজের সমান তার থিকনেসটা হয়ে গেল। সেটার জন্য আমরা এখান থেকে কি করে ফেললাম না এই যে থিকনেসের ভ্যালুসটা ছিল সেই থিকনেসের ভ্যালুসটাকে আমরা ক্যালকুলেট করে ফেললাম। কিরকম ভাবে ক্যালকুলেট করলাম দেখ NV ডিভাইডেড বাই 20 × 20 ইনটু আমাদের কত করলাম না 4πr²। তাহলে আমাদের যদি এরিয়ার ভ্যালুটা কোনোভাবে জেনে যায় আমাদের বাকি জিনিস তো আমাদের কাছে জানাই থাকবে, সেইভাবে আমরা কি করতে পারবো না অলিক অ্যাসিডের মলিকুলার সাইজকে মেজার করতে পারবো। ওকে, তাহলে এটাও আমাদের খুব একটা বেশ ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিক যেটা কিন্তু আমাদের অনেক সময়তেই কাজে লাগে। এবার তো দেখ এই যে আমাদের মলিকুলার সাইজ মেজারমেন্ট করার টেকনিক শিখলাম সেটার উপর আমরা একটা ছোট্ট করে নিউমেরিক্যালস নিয়ে নিই। কিরকম কথা বলছি দেখ, ধর বলা হচ্ছে না একটা অয়েলের ড্রপকে, ওকে আমি কি বলছি না অয়েল ড্রপ, কার অয়েল ড্রপ সেটা তো জানার দরকার নেই, যে কোনো অয়েল ড্রপের হতে পারে। এই অয়েল ড্রপ যার ব্যাসার্ধের কথা আমি বলে দিচ্ছি, একটা অয়েল ড্রপ যার ব্যাসার্ধ হচ্ছে কত না 0.25 মিলিমিটার। ওকে, সেটাকে আমরা কি করছি অয়েল ড্রপ যার ব্যাসার্ধ হচ্ছে 0.25 মিলিমিটার সেটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেটাকে ছড়িয়ে দেওয়া হলো একটা বৃত্তাকার ভাবে কার উপর না জলের সারফেসের উপর। ওকে, তাহলে আমাদের কি করা হলো একটা তোর অয়েল ড্রপ যার ব্যাসার্ধ কত ছিল 0.25 মিলিমিটার তাকে আমরা কি করলাম না জলের সারফেসের উপরেতে ছড়িয়ে দিলাম। ওকে, জলের সারফেসের উপরেতে আমরা যখন ছড়িয়ে দিয়েছিলাম আহ, সেটা কি করেছিল না জলের উপরেতে একটা বৃত্তের চাপ তৈরি করেছিল, সেই বৃত্তটার সেই নতুন যে বৃত্ত হয়েছিল তার ব্যাসার্ধ অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ সেটা কত নিয়েছিলাম না বৃত্তের ব্যাসার্ধ হয়েছে মানে পেয়েছিলাম সেটা হচ্ছে কত 10 সেন্টিমিটার। ওকে, দিয়ে আমাদের বের করতে বলা হয়েছে কি ওই যে নতুন ড্রপটা ছিল মানে ওই যে অয়েল ড্রপটা ছিল অয়েল ড্রপের
মলিকুলার সাইজ কত হবে? মলিকিউলার সাইজ কত? ওকে, এমন কোনো চাপের কোয়েশ্চেন নয়, আগের টপিকটাতেই আমরা করেছি, সেখান থেকে আমাদের সিম্পল রুলস অ্যাপ্লাই করলেই আমরা বলে দিতে পারবো। দেখ তো সেখানটা থেকে আমরা কি অ্যাপ্লাই করতে পারবো? না ওই থিকনেস ইনটু এরিয়া, সার্কেলের মতন এরিয়া, তাই আমরা বলে দিলাম কত, পাই আর স্কয়ার। সেটা ইকুয়াল টু কত আসবে? থিকনেস ইনটু এরিয়া, সেটা ইকুয়াল টু আমাদের কত আসবে? ভলিউম আসবে। তাই আমরা সেখান থেকে লিখে দিয়েছি কত, 4/3 পাই আর কিউব। কেননা নরমালি আমাদের যে ড্রপ হয় সেই ড্রপ গুলোর ভলিউম কত হয়, তোর স্ফেরিক্যাল হয়। তো এখান থেকে আমাদের বের করতে হবে কি থিকনেসটা, সেই থিকনেসটাই আমাদের কি দিয়ে দেবে, না মলিকুলার সাইজ দিয়ে দেবে। দেখ বোথ সাইড থেকে পাই পাই কাটছে, এখান থেকে আর স্কয়ার কাটলে এদিকটাতে আর পড়ে থাকছে, তাহলে বেসিক্যালি আমরা সেখানটা থেকে পাচ্ছি কত, সেখানটা থেকে বেসিক্যালি পাচ্ছি হচ্ছে, দেখ না ওপরেতে চলে যাচ্ছে হচ্ছে যে তোর 4r, আর নিচে তোর পড়ে থাকছে কত, নিচে পড়ে থাকছে 3। তাহলে আমাদের এখান থেকে বেসিক্যালি পেয়ে গেলাম কত, 4, সরি 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 একটা আমি ভুল করেছি, সেটা হচ্ছে যে এখান থেকে এই যে বৃত্তের ব্যাসার্ধটা, সেই বৃত্তের ব্যাসার্ধটা আর এখানের বৃত্তের ব্যাসার্ধটা ডিফারেন্ট হবে। তাহলে এখানটাকে যদি আমি পাই আর স্কয়ার নিই, এখানটাতে আমাকে কত নিতে হবে, পাই আর কিউব নিতে হবে। কোয়েশ্চেনেতে ক্যাপিটাল আর এর ভ্যালুস কতখানি মেজার পয়েন্ট আউট করেছে, সেটা হচ্ছে দেখ ওই যে 0.25 মিলিমিটার, 0.25 মিলিমিটার, মানে সেটাকে বলবো কত, 0.25 ইন্টু 10⁻³ মিটার, মানে বেসিক্যালি সেটাকে লিখছি কত, 25 ইন্টু 10⁻⁵ মিটার। স্মল আর যেটা হচ্ছে কি ওই ওয়ার্ড মানে কতখানি ছড়িয়ে গিয়েছিল এর আকাতে, সেটা হচ্ছে কত, 10 সেন্টিমিটার। তাহলে সেটাকে আমরা লিখছি কত, 10 ইন্টু 10⁻² মিটার। ওকে, তাহলে আমাদের এখান থেকে বেসিক্যালি ভ্যালুসটার সময় কি আসছে, পাই পাই কেটে যাচ্ছে, গেলে কত আসছে, 4r³ ডিভাইডেড বাই 3 ইনটু r স্কয়ার। এবারে আমাদের কাজ আর কিছু নেই, এখান থেকে সিম্পলি এই ভ্যালুস গুলোকে তোরা এর উপরেতে বসিয়ে দিবি, এদের ভ্যালুস গুলোকে বসিয়ে দিলেই তোরা পেয়ে যাবি কত, না 2.08 ইনটু 10⁻⁹ 10⁻⁹ মিটার। এইরকম ভাবে আমরা কি করতে পারবো, না আমাদের ওই যে অয়েল ড্রপটা যেটাকে ছড়িয়ে দিয়েছিলাম, তার আমরা কি করতে পারবো, না ব্যাসার্ধকে, এই মলিকুলার সাইজকে নির্ণয় করতে পারবো। ওকে, তাহলে এই ছিল আমাদের এই টপিকের মধ্যে, যেটাকে আমরা তোদের কাছে ডিসকাশন করে দিলাম। তো দেখ এর সাথে সাথেই আমাদের কি হয়, না এই চ্যাপ্টারের আমাদের কমপ্লিট থিওরি হয়ে যায়। কিন্তু এর পরেতেও আমাদের কথা আছে কি, না কয়েকটা জিনিস আছে, যেমন ধর তোদের স্ক্রু গজ বা তোদের কি আছে ভার্নিয়ার স্কেল, সেই রিলেটেড কিছু কিছু টপিকসও কিন্তু মাঝে মাঝে তোদের পরীক্ষাতে চলে আসে। সেই টপিক গুলোকেও এক্সটেন্ডেড টপিক হিসাবে এই চ্যাপ্টারে আমরা তোদের সামনে ডিসকাশন করে দেব। তারপরেতে এই চ্যাপ্টারের একটা নিউমেরিক্যাল সেশন নিয়ে আসবো, যেগুলোকে তোদের কাছে কমপ্লিট আমরা ডিসকাশন করে দেব। তারপরেতে তোদের এই চ্যাপ্টারটাকে আমরা কমপ্লিট বলে স্ট্রেট করব, এবং এরপরেতে আমরা যে নতুন চ্যাপ্টার স্টার্ট করব, সেটা আমরা বলেছি কি একমাত্রিক গতির যে চ্যাপ্টারটা আছে সেটাকে স্টার্ট করব। তো ততক্ষণ পর্যন্ত তোরা ভিডিওগুলোকে, পুরানো ভিডিওসগুলোকে রিপিট করতে থাক, পড়তে থাক, এবং ইম্পর্টেন্ট কথা অবশ্যই কিন্তু তোরা একটা আমাদের তোদের মূল্যবান একটা লাইক বাটন কিন্তু প্রেস করিস আর বন্ধুদের সাথে শেয়ার করিস। আগেও বলেছি, আবারও বলছি, সবাইকে শেয়ার কর, সবার ভালো মানেই তোর ভালো, তো সবার আবার তোর ভালো মানেই আমাদের ভালো। তো একে অপরকে দেখে আমরা সবাই সবার সাথে এগিয়ে যাব, সেই প্রকাশ রাখবো, এবং তোরা অবশ্যই তোদের কাজগুলো করতে থাকিস। চল, তো আজকের মতো বাই বাই, পরের ক্লাসে তোদের সাথে আবার দেখা হবে। ইন দ্য মিন টাইম সবাই ভালো থাকিস, গরমের মধ্যেও নিজেদের মধ্যে ভালো থাকিস। ওকে, চল বাই বাই।